হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 মাধ্যমিক 2026। আচ্ছা, তোমরা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো। এবছর তোমাদের অঙ্ক পরীক্ষা ভালো হতে চলেছে। আচ্ছা দেখো, আজকে মডেল সেট আমরা 21 নম্বরের মডেল সেটটা নিয়েছি। এর আগের 1 থেকে 20 নম্বর মডেল সেট তোমাদের দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি তোমরা আগের মডেল সেটগুলো আগে দেখে নাও। তো পেজ নাম্বার দেখো 602 পাতায় আছে মডেল সেট, 21 নম্বর মডেল সেট। তো চলো আমরা বেশি দেরি করবো না, আজকের ক্লাসের অঙ্কগুলোতে চলে আসবো। তোমরাও তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো আমরা দেখে নেবো আজকের 1 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে। দেখো এখানে বলছে একই সময় ও একই সরল সুদের হারে, একই সময় ও একই সরল সুদের হারে x টাকার স্ববৃদ্ধি মূল y টাকা হলে, দেখো স্ববৃদ্ধি মূল যেটাকে বলা হয় সুদ আসল, এটা মনে রাখবা। সুদ আসলের আর একটা নাম স্ববৃদ্ধি মূল y টাকা হলে। আবার একটা বলেছে দেখো যে এবং y টাকার স্ববৃদ্ধি মূল z টাকা হলে। এই যে দুটো ক্ষেত্র আছে না, এই দুই ক্ষেত্রেরই একই সময় আছে আর একই সরল সুদ আছে, এর ক্ষেত্রেও এর ক্ষেত্রেও। ওকে, আর আমাদের এখানে প্রদত্ত সঠিক সম্পর্কটি কোনটি? এই যে আমাদের দেখো এক্স ওয়াই জেডের মধ্যে যে সম্পর্ক এখানে বের করতে বলেছে, তাহলে এক্স ওয়াই জেডের মধ্যে আমাদের সম্পর্কটা বের করে দেখাতে হবে। তা চলো, সরল সুদের অঙ্ক আছে, এটা অঙ্কটা ভালো প্রশ্ন আছে, আমি তোমাদের দেখো করে দেখাচ্ছি। তাহলে এখানে আমাদের প্রথমে কি করতে হবে, দেখো আমাদের এখানে x টাকা, তা আসলটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, যেটা আসল আমরা পি বলি, সেটা x টাকা আছে। আর স্ববৃদ্ধি মূল y টাকা মানে সুদ আসল দেওয়া আছে y টাকা। সুদ আসল আছে জানা, আর আসলও জানা আছে, তাহলে আমরা সুদ যেটা আই বলি, তাহলে সুদটা পেয়ে যাব। সুদ আমরা পেয়ে যাবো, দেখো সুদ আসল থেকে, সুদ আসল হচ্ছে আমাদের y, সুদ আসল থেকে আসলটা বিয়োগ করে দাও, এটা আমাদের সুদ। আচ্ছা, তাহলে আমরা চলে যাব দেখো সরল সুদের সূত্র। এই সূত্রটা তোমরা জানো, আই সমান সমান PTR/100। ওকে, এখানে টি হচ্ছে সময়, আর হচ্ছে সুদের হার। এবার এখানে মানগুলো বসাও। দেখো আই তো আমরা যেরকম পেয়েছি, এই যে সুদটা y-x, পি হচ্ছে আসলটা হচ্ছে x, আর এই যে সময় আর সরল সুদ যেটা একই বলেছিল, আমরা এই যে টি এবং আর, এটা আমাদের হয়ে গেলো, টি রেখে দিলাম আর আরটাও রেখে দিলাম, আর এখানে আমাদের আছে 100। ওকে, আচ্ছা এখান থেকে দেখো আমরা কি করব, এই যে টিআর এর মানটা বের করব। টিআর এর মানটা আমরা বের করে নিই। তাহলে এখান থেকে যে টিআর এর মানটা বের করতে চাই, তাহলে 100 দিয়ে আমাদের কি করতে হবে, বর্গগুণন করতে হবে, তাই না? তাহলে 100 দিয়ে বর্গগুণন হবে এভাবে। দেখো মানে আমি এখানে এটাকে দেখাচ্ছি, দেখো এক্স গুণিত টিআরটা আগে লিখে দিলাম, এই যে টিআর, আর এটা 100 দিয়ে যদি বর্গগুণ করো, তাহলে এটা 100 গুণিত y-x হয়ে যাবে। দেখো কোনাকুনি গুণ করেছি। আচ্ছা, এখান থেকে আমরা কার মানটা বের করতে চাইছি, টিআর এর মানটা। তাহলে এখানে হয়ে যাবে 100 y-x, আর নিচেই এক্সটাকে নিচে নামিয়ে দিলাম। ওকে, এই দেখো, তাহলে এইভাবে আমার মানটা বের করে দিলাম। এবার চলে যাবো আর একটা যে ক্ষেত্র বলেছিল, দ্বিতীয় ক্ষেত্রে। এই যে বলেছিল y টাকার স্ববৃদ্ধি মূল z টাকা, মানে y টাকার বলতে এখানে আসলটা হচ্ছে y টাকা, আর স্ববৃদ্ধি মূল z টাকা, সুদ আসলটা বলেছে z টাকা, তাহলে আমরা সুদ পেয়ে যাব। এই যে সুদ আসল থেকে z টাকা থেকে আমরা আসলটা বাদ দিয়ে দেবো, এই যে আমাদের সুদ। তাহলে এখানে আমাদের সূত্র আই সমান সমান PTR/100। আই বলতে দেখো z-y, এই যে আইটা পেয়ে গেছি সুদটা, আর এখানে পি আসল হচ্ছে এখানে y, আর টিআর সময় আর সরল সুদের হারটা যে একই বলেছিল, এখানে যেটা থাকবে এখানেও সেটা হবে, তার জন্য আমরা টিআর দিয়েছি। তাহলে এখানে আমরা এই যে টিআর বসে দিলাম, আর নিচে 100। এখান থেকে আমরা টিআর এর মানটা বের করে নিই। তাহলে y ইন্টু টিআর সমান সমান 100 গুণিত z-y, দেখো এভাবে হয়ে যাবে। তাহলে এখান থেকে টিআর পেয়ে যাবা 100 গুণিত z-y, আর এই যে ওয়াইটাকে আমরা এখানে নিচে নামিয়ে দিলাম। দেখো তাহলে এই যে টিআর এর মান এখানেও বের করলাম, আর টিআর এর মানটা এখানেও বের করলাম। এবার দেখো দুটোই তো টিআর এর মান, তাহলে এই দুটো মানকে আমরা সমান লিখতে পারবো এই দুটো সমীকরণ থেকে।
তাহলে অতএব আমরা লিখতে পারবো 100 ইন্টু ওয়াই মাইনাস এক্স বাই এক্স সমান সমান 100 এটি আর মানটা জেড মাইনাস ওয়াই বাই ওয়াই। দেখো এই দুটো মানকে আমরা সমান লিখে দিলাম। এবার এখান থেকে আমাদের সম্পর্কটা চলে আসবে। দেখো এখানে শুধু এক্স ওয়াই জেডই আছে, ঠিক আছে। চলো আমরা সম্পর্কটা তৈরি করি। এখানে 100 100 কেটে দাও। এবার বর্জগুণ করে নাও, কোনাকুনি গুণ। দেখো আমরা এইভাবে যদি গুণ করি, দেখো ওয়াই ওয়াই গুণ করে যে ওয়াই স্কোয়ার হয়ে যাবে মাইনাস এখানে এক্স ওয়াই। আর এভাবে যদি গুণ করো তাহলে এটা পেয়ে যাবে দেখো এক্স জেড আর মাইনাস এক্স ওয়াই। এই যে দেখো এবার এখানে লক্ষ্য করে যে মাইনাস এক্স ওয়াই আর মাইনাস এক্স ওয়াই একই আছে না, সমান সমানে একই জিনিস কিন্তু কেটে যায়। তাহলে এর সঙ্গে একে কাটাকাটি করতে পারবা। তাহলে আমাদের রয়ে গেল দেখো এই যে ওয়াই স্কোয়ার সমান সমান এক্স জেড। দেখো তাহলে এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক কিন্তু এটাই। দেখো ওয়াই স্কোয়ার সমান সমান এক্স জেড, এই সম্পর্কটা আমরা দেখে নেবো অপশানে। তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান এক্স জেড বা জেড এক্স একই কথা। তা দেখো সি নাম্বার অপশানটা মিটেছে। তো অ্যান্সার আমাদের সি নাম্বার, সরি দেখায়নি। এই যে আমাদের দেখো এই যে ওয়াই স্কোয়ার সমান সমান এক্স জেড বা জেড এক্স, সি নাম্বার অপশানটা। ওকে, চলো আমরা পরের প্রশ্নে চলে যাবো। 2 নম্বর প্রশ্নে চলে আসবো আমরা। তারপর 2 নম্বর প্রশ্নটা ভালো প্রশ্ন আছে, এটাও দেখে মনে হচ্ছে। তো দেখো আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণের এক্সের সহগ 13 এর পরিবর্তে 17 হওয়ায় বীজদ্বয় -2 এবং -15 হলে মূল সমীকরণের বীজদ্বয় কোনটি হবে? একদম খুব সুন্দর প্রশ্ন। দেখো এটাকে আমরা কীভাবে করব। আচ্ছা, এই প্রশ্নটা সমাধান করতে গেলে তোমাদের একটি সূত্র জানতে হবে। কোনো দ্বিঘাত সমীকরণের যদি দুটি বীজ জানা থাকে, ঠিক আছে, তাহলে সেই দ্বিঘাত সমীকরণের সেই দ্বিঘাত সমীকরণটা কিন্তু নির্ণয় করা যাবে দুটি বীজ জানা থাকলে। এখন আমরা দেখো এই যে আমাদের দেখো এক্সের সহগ যদি 13 হয়, 13 এর পরিবর্তে এক্সের সহগ 13 হওয়ার কথা, 13 এর পরিবর্তে 17 হয়ে গেছে, ঠিক আছে। ভুল করে হয়ে গেছে, ধরো যে এক্সের সহগটা 13 না হয় কী লেখা হয়ে গেছে 17। এই যে 17 হয় বীজদ্বয় কীরকম হয়ে গেছে, বীজগুলি হয়ে গেছে -2 -15। এখন এই দুটি বীজ দেখো এইভাবে সমীকরণটা আমাদের এস স্কোয়ার মাইনাস, দেখো যদি কোনো দ্বিঘাত সমীকরণে এই দুটি বীজ হয় না, তাহলে সেই দ্বিঘাত সমীকরণটা হবে এভাবে। এই যে দেখো বীজদ্বয়ের যোগফল, এই যে দেখো বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদের গুণফল -2 আর ইন্টু -15। এই যে দেখো ইজিক্যাল টু 0 বন্ধনী আছে। ওকে, এভাবে সমীকরণটা দাঁড়াবে। তাহলে এখানে আমাদের দেখো যদি এখানে সরল করো, এটা কত আসবে দেখো, এটা আমাদের কিন্তু 17 চলে আসবে, যে -2, এখানেও কিন্তু -15 পাবা সরল করে, তো -17, এটা এক্সের সহগ -17। এখন আমাদের এই জায়গাটা এমন কিছু মানগুলো নিতে হবে, দেখো অপশানগুলো আছে দেওয়া, বীজ দুটি, এমন দুটি বীজ নিতে হবে যাদের সরল করে এখানে আমাদের কি আনতে হবে, 13 আনতে হবে, তাই না। যখন এক্সের সহগ 13 ছিল তখন বীজদ্বয় কী ছিল, 17 হয়ে যাওয়ায়, এক্সের সহগ 17 হয়ে যাওয়ায় বীজ দুটি এভাবে আছে। তাহলে মূল সমীকরণ যেটা ছিল, প্রথমে যেটা সমীকরণটা ছিল, এক্সের সহগ যখন 13 ছিল তখন আমাদের বীজদ্বয় কী ছিল, এক্সের সহগ। তাহলে এখন দেখো এই মান দুটো, এই যে বীজ দুটি এমন নাও এখান থেকে যেন 13 হয়ে যায়, তাই তো। এটা শুধু আমাদের দেখতে হবে যে 13 কোন দুটি নিলে পরে 13 হবে। তা 13 দেখো তো তোমরা লক্ষ্য করো, এই যে প্রথম এ নাম্বার অপশানটা দেখো -3 -10 যদি না হয় এই জায়গায় দেখো, এখানে দেখো আমি বসাচ্ছি এস স্কোয়ার, এখানে -3 নিয়ে নিলাম এই অপশানটা, এ নাম্বার অপশানটা, প্লাস আর এখানে -10 নিলাম। এই যে এক্সের সহগ দেখো তো সরল করো, -3, এটাও -10 পাবা। দেখো আমাদের কিন্তু এখানে 13 আসবে এক্সের সহগটা, এই যে দেখো। আর এখানে কত হবে, এখানে হবে আমাদের -3 ইন্টু -10, এই যে দেখো বড় বন্ধনী দিয়ে দাও সমান 0। তাহলে লক্ষ্য করো এখানে তোমাদের যদি সরলটা আমি দেখাই, তাহলে এস স্কোয়ার, তাহলে এটা -3, এটা -10 হয়ে যাবে এক্স প্লাস, এটা যদি গুণ করে মাইনাসে প্লাস, 10 3 30, আমি একবারে করে দিলাম। তাহলে এস স্কোয়ার দেখা যাচ্ছে না, এস স্কোয়ার মাইনাস, এটা দেখো এটা মাইনাস এখানে 13 আর এক্স আছে প্লাস 30 = 0।
এক্স স্কোয়ার মাইনাস মান আছে প্লাস এই যে 13x প্লাস 30 এই যে কালো 0। এবার দেখো তো বুঝে তো, দেখো এক্সের সহগ যখন 13 তখন বীজ দুটি কী পেয়ে গেলাম, এই যে -3 আর -10 এই যে। তাহলে আমাদের তো সেটাই বের করতে বলেছি মূল সমীকরণ, যেটা আমাদের এটা ছিল প্রথম সমীকরণটা, তাই না? মানে এক্সের সহগ যখন 13 ছিল, তাহলে এইভাবে সমীকরণের বীজ দুটি কী হবে আমাদের হবে, এই যে দেখো -3 -10। তাহলে এ নাম্বার অপশানটা এখানে অপশান দেখে এবং প্রশ্ন অনুসারে তোমরা কিন্তু এভাবে তৈরি করে নিতে পারবা অ্যান্সারটা, তাই না? যে আমাদের যে হবে অপশানটা হবে এ নাম্বার অপশানটা হবে। ভালো প্রশ্ন ছিল। আচ্ছা, এরপরে আমরা চলে যাবো 3 নাম্বার প্রশ্নে। দেখো এখানে প্রশ্নটা আমাদের চিত্র দেওয়া আছে। প্রদত্ত চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস এবি, এখানে এবিটা ব্যাস আছে, কোণ এডিসি 140 ডিগ্রি। দেখো এই যে এডিসি। আচ্ছা, আমরা ছবিটা আঁকবো, ঠিক আছে? ছবিটা ভালো করে আমরা এঁকে তারপরে আমি ভালো করে বোঝাতে পারবো তোমাদের। তো এখানে দেখো কোণগুলো দেওয়া আছে, এই কোণের মান দেওয়া আছে। তো আমাদের এখানে এক্সের মানটা বের করতে বলেছে। তো ছবিটা আমরা আগে তৈরি করি খাতায়। তাহলে এভাবে তোমাদের আগে এই চিত্রটা, যে চিত্রটা আছে সেই চিত্রটা আমরা তৈরি করে নিই। আচ্ছা, এখানে দেখো আমাদের এবি ব্যাস বলেছে না, এই যে আমাদের এবি ব্যাস, ওকে এবি ব্যাস। এখানে আমরা এবি, এখানে আমাদের কেন্দ্রবিন্দু ও। আর এভাবে দেখো আমাদের, আচ্ছা এখানে আমাদের একটা বৃত্তস্থ চতুর্ভুজ আমি দেখতে পাচ্ছি। এভাবে কিন্তু একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে, এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে এখানে, আর এখানে এ সি এভাবে যোগ আছে। এই যে কোণটা x ডিগ্রি, এই কোণের মানটা কিন্তু বের করতে বলেছে, আর এই কোণটা দেওয়া আছে 140 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি মানে এক্সের মানটা দেখো বেরিয়ে আসবে, সহজেই বেরিয়ে আসবে। কীভাবে পাবো? আচ্ছা, এটা যখন দেওয়া আছে না, এই কোণটা পেয়ে যাব। দেখো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এটা আমি অনেকবার বলেছি। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, মানে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হয়। এই যখন আছে 140 ডিগ্রি, তাহলে এ কত হবে? 180 ডিগ্রি থেকে 140 ডিগ্রি বিয়োগ করে দাও, তাহলে এটা কত হয়ে যাবে? দেখো তো, এটা 40 ডিগ্রি হবে না, তাই তো? 180 থেকে 140 ডিগ্রি বিয়োগ করে 40 ডিগ্রি পাবা। দেখো এই কোণটা পেয়ে গেলাম। আচ্ছা, এই কোণটা আমরা বের করতে পারবো একবারে। এই কোণটা কিন্তু আমাদের হবে 90 ডিগ্রি। আচ্ছা, এই কোণটা কেন 90 ডিগ্রি? কারণ দেখো এসিবি, দেখো ব্যাস নিয়ে যে বৃত্তস্থ কোণ অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, তার জন্য এই কোণটা 90 ডিগ্রি। এখন এসিবি ত্রিভুজের দুটো কোণ জানা হয়ে গেছে, তাহলে 3 নম্বর কোণটা, তাহলে 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল বাদ দিয়ে দাও, তাহলে আমরা এক্সের মানটা পেয়ে যাব, তাই তো? এই যে এক্স সমান হবে 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে 90 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, এদের যোগফলটা। তাহলে এক্স সমান হয়ে যাবে 180 ডিগ্রি, এদের যোগ করবা, এদের যোগ করে পেয়ে যাবা, দেখো কত পেয়ে যাবা? 130 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে এক্স সমান এটা বিয়োগ করে পেয়ে যাবা কত? 50 ডিগ্রি পেয়ে যাবা। দেখো এই যে, তাহলে আমাদের এক্সের মানটা কত হলো? 50 ডিগ্রি। এই যে সি নাম্বার অপশানটা মিলছে আমাদের। চলো আমরা পরের প্রশ্নে চলে আসবো। আমরা করাবো এবার 4 নম্বর প্রশ্নটা। দেখো এখানে 4 প্রশ্নটা বলেছে 5 সেমি ও 25 সেমি চাপ, ঠিক আছে? এই দুটি চাপ আছে, 5 সেমি ও 25 সেমি চাপ কোনো বৃত্তের কেন্দ্রে যে কোণদ্বয় উৎপন্ন করে তার অনুপাত কত হবে? খুবই ভালো প্রশ্ন। দেখো আমি তোমাদের ছবিটা এঁকে বোঝাচ্ছি প্রশ্নটা। এটা তোমাদের বলতে চাইছি, ধরো একটি বৃত্ত আছে, তো এই যে 5 সেমি আর 25 সেমি হচ্ছে বৃত্তচাপ আছে এখানে। এইখানে ধরো বৃত্তের কেন্দ্র ও বিন্দু। আমি একটা এভাবে তোমাদের একটা চাপ দেখাচ্ছি, এই দেখো দেখো এটা এ ও যে আমাদের এ বি। আচ্ছা, এ বি এটা আমরা টি দিয়ে দিলাম। এ টি বি একটা চাপ আছে, মানে এখানে এ টি বি, এই যে এ টি বি চাপ, এটাকে আমরা ধরে নিলাম 5 সেমি আছে, এটা 5 সেমি আছে, ঠিক আছে? আচ্ছা, এ টি বি, আচ্ছা এ বি কেন বললাম না? এ বি চাপ তো বলা যায়, এ বি চাপ। দেখো এ বি চাপটা, এই চাপটাকে এ বি না বলে আমরা এ টি বি বললাম, এখানে একটা টি নাম দিয়ে দিলাম। কারণ দেওয়ার কারণ কি? দেখো এ বি বললে, দেখো এই দিক দিয়েও কিন্তু এ বি চাপটা বোঝাচ্ছে, যে বড় চাপটা আছে না, এই যে এ বি,
তাহলে এটাও আমাদের এ বি আর এদিক দুই এ বি, তাহলে কোনটা আমরা ধরবো? আমরা যদি এই দিক কাটা ধরি তাহলে এখানটা নাম দিয়ে দাও, মানে এটা টি নাম দিলাম মধ্যে। তাহলে এটিবি চাপটা যখনই বলে দেবো তখন এই পার্টটা আর বোঝাবে না, এই চাপটা, তখন এই চাপটাই বোঝাবে। তাহলে এই যে এটিবি চাপ যেটা আমাদের এখানে 5 সেমি, তাহলে 5 সেমি নিলাম। আরেকটা চাপ বলেছে এখানে 25 সেমি আরেকটা চাপ আছে। তাহলে আমরা এখানে দেখো আমি আরেকটা চাপ নিয়ে নিলাম, এইভাবে করে নিয়ে নিলাম, ধরো এখানে আমরা নিয়ে নিলাম, এই জায়গায় ধরো আমরা সি নাম দিয়ে দিলাম। ওকে, তাহলে এই চাপটা দেখো আমরা বলবো এটিসি চাপ বলে দিচ্ছি। তাহলে এটিসি চাপ, এই চাপটা আমরা বলে দেবো কত? 25 সেমি বলে দেবো। এটা একটা বড়, আচ্ছা চাপটা আমাদের একটু ছোটো হয়ে গেছে, আমাদের একটু বড় হওয়া দরকার ছিল। ওকে, আচ্ছা এখানে আমরা চাপটাকে এই জায়গা দেখিয়ে দিচ্ছি, এখানে দেখে দিলাম, এই যে আমাদের সি, এখানে সি না, এটা আমরা বাদ দিয়ে দিলাম। এই যে এটিসি এই দিককার চাপটা, ঠিক আছে, বড় চাপটা, তাহলে এই চাপটা আমাদের বলেছে 25 সেমি। এখন দেখো আমাদের এই যে দুটি চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে, মানে এটিবি চাপটা কেন্দ্রে কোণটা উৎপন্ন করেছি আমরা ধরে নিলাম এটা θ1, আর এটিসি চাপটা, এটিসি মানে এই যে এই বড় চাপটা, তাহলে এই বড় চাপটা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে, এই যে বড় কোণ উৎপন্ন করবে, যে কোণটা আমরা নিলাম θ2। ওকে, তাহলে দেখো তাহলে এই দুটি চাপ কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে θ1 θ2, তাদের কোণ ধরে এই কোণ দুটির অনুপাতেই বের করতে বলেছে, মানে আমাদের বের করতে হবে, কি বের করতে হবে? θ1 θ2, এটা সমান কত সেটাই আমাদের বের করতে হবে। তা দেখো আমাদের এখানে একটা ধর্ম আছে, সেই ধর্মটা আমরা কাজে লাগাবো। এখানে এই কোণ দুটির অনুপাত হবে, দেখো এই যে কোণ দুটির অনুপাত সমান সমান, এবং সেই কোণ দ্বারা যে আমাদের চাপগুলো হয়েছে না, সেই চাপের অনুপাতের সঙ্গে সমান হবে। মানে এই যে কোণটা আছে θ1, তার চাপটা ছিল আমাদের এটিবি, তাহলে সেটা ছিল আমাদের 5 সেমি আর Q2 যে কোণটা আছে, এই যে বড় কোণটা, এই কোণটার চাপটা আছে এটিসি আছে, ঠিক আছে, তাহলে এখানে আমাদের 25 সেমি। এই যে দেখো দেখো এটা এই জিনিসটা আছে, তোমাদের আমি বই থেকে দেখাচ্ছি, বই থেকে তোমরা চলে যাবা 274 পাতা। ওকে, এই 274 পাতা, এই যে তোমরা 8 নম্বরটা যে দেখে নাও, এখান থেকে তোমরা বুঝতে পারবা। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, 275 পাতায় আছে, দেখো দেখো বলেছে যে কী লেখাটা বলেছে। এখানে বলে দিয়েছে কোনো বৃত্তের বিভিন্ন চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত, বিভিন্ন চাপের দ্বারা, ঠিক আছে, উৎপন্ন যে কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত সেই সব চাপের দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গে সমান হবে। তো এই যে কোণগুলি তৈরি হয়েছে, তাই না, এই চাপ দ্বারা, দেখো এই চাপের অনুপাত আর কোণগুলির অনুপাত, মানে কেন্দ্রে যে কোণগুলি উৎপন্ন হয়েছে এই চাপ দ্বারা, তাদের অনুপাতগুলো কী হবে? সমান হয়। এই ধর্মটা কিন্তু কাজে লাগিয়েছে, তোমরা এখান থেকে বুঝে নিতে পারবা। ওকে, এই যে বললাম, তাই না, এই যে চাপের দৈর্ঘ্যের যে অনুপাত, এই দুটি চাপের দৈর্ঘ্য অনুপাত, তাদের দ্বারা যে উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলি আছে তাদের অনুপাত কী হবে? সমান হবে। তা দেখো তাহলে আমাদের এই যে কোণদের অনুপাত আমরা পেয়ে গেলাম, এটাকে সরল করে নাও 1:5, 1:5, এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। বলছিল না, এত চাপ কোনো বৃত্তের কেন্দ্রে যে কোণ দ্বয় উৎপন্ন করে তার অনুপাত আমরা পেয়ে যাব 1:5, মানে বি নাম্বার অপশানটা আমাদের মিলে যাচ্ছে। এরপরে আমরা চলে যাব 5 নম্বর প্রশ্নে। দেখো এখানে প্রশ্নটা বলছে একটি গোলক ও তার পরিলেখিত লম্ববৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত কত হবে সেটা বের করতে বলেছি, ঠিক আছে। গোলক ও তার পরিলেখিত লম্ববৃত্তাকার চোঙ, ঠিক আছে, মানে গোলককে পরিলেখিত আছে কে? লম্ববৃত্তাকার চোঙ, মানে চোঙের মধ্যে গোলকটা আছে, এটা তোমাদের জানতে হবে। এই যে বলেছে দেখো গোলক ও তার, মানে গোলকের পরিলেখিত, গোলককে ঘিরে যে চোঙটা আছে, তাহলে চোঙের মধ্যে গোলকটা আছে, তাই না। তো দেখো ছবিটা আগে আমাদের তৈরি করতে হবে, এইভাবে তোমরা ছবিটা তৈরি করো। ধরো যে আমাদের এখানে এই যে দেখো আমাদের যে চোঙটা যদি আমি বলি, এভাবে আমি একটা ধরো তোমাদের চোঙ দেখিয়ে দিলাম, ঠিক আছে, এভাবেই চোঙ দেখিয়ে দিলাম আমি, আর এর মধ্যে আমাদের দেখো গোলকটা আছে। তাহলে পরিলেখিত যখন গোলক বলেছে, তাহলে গোলকটা কিন্তু এভাবে হবে চোঙের মধ্যে, মানে এই যে টাচ করবে। ওকে, তাহলে এখানে লক্ষ্য করো তো আমাদের এটা গোলকের ব্যাস, এখানে হচ্ছে গোলকের কেন্দ্রবিন্দু, ও বিন্দু। তাহলে আমাদের এখানে কি জানতে হবে? আমাদের এখানে জানতে হবে দেখো
গোলকের ব্যাসার্ধ আর চোঙের ব্যাসার্ধ একই কিন্তু হবে এখানে। ওকে, তাহলে যেটা বললাম গোলকের ব্যাসার্ধ সমান সমান হবে, গোলকের ব্যাসার্ধ যদি আমরা আর ধরে নিই যে আর, তাহলে এটাই সমান সমান হবে চোঙের ব্যাসার্ধ, চোঙের ব্যাসার্ধ, তাই তো। দেখো এই যে চোঙের ব্যাসার্ধ আর হবে আর গোলকের ব্যাসার্ধ আর হবে। ওকে, আচ্ছা দেখো চোঙটা মানে ব্যাপারটা হচ্ছে এরকম, চোঙটা যদি এভাবে তৈরি হয়, এভাবে চোঙটা যে থাকে, এই যে এখানে যে আমাদের চোঙের ব্যাসার্ধ তৈরি হবে, এটাই তো ব্যাসার্ধ তৈরি হবে, তাই না। আচ্ছা, আর গোলকের ব্যাস কত হবে 2r। তা দেখো গোলকের ব্যাসটা চোঙের উচ্চতা হয়ে যাবে। এই দেখো চোঙের উচ্চতা, এই যে আমাদের হাইটটা, চোঙের উচ্চতাটা দেখো, এটাই তো আমাদের দেখো এই যে ব্যাসটা এইভাবে বলতে পারো বা এইভাবে বলতে পারো, এই যে ব্যাসটা, তো গোলকের ব্যাসটাই হবে চোঙের উচ্চতা, যেটা আমাদের কত 2r। তো এখানে চোঙের উচ্চতা কিন্তু 2r পেয়ে গেলাম, তাই না। তো চলো এবার আমাদের কী করতে হবে, তাদের আয়তন, গোলকের আয়তনের সূত্র। তো গোলকের আয়তনের সূত্রটা তোমাদের মনে রাখতে হবে 4/3 পাই আর কিউব, ব্যাসার্ধের কিউব ইজ টু। আর চোঙের আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ দেখো উচ্চতা যেটা 2r, তাহলে এইচের জায়গায় আমরা 2r লিখে দেবো। এই যে এটাই সরল করে আমাদের অ্যান্সারটা চলে আসবে। চলো আমরা সরলটা করি। এখানে পাই কেটে দাও, এখানে দেখো আর স্কোয়ার আর, এখানে আর কিউব পাবা, এখানেও আর কিউব কেটে দিলাম। তাহলে আমাদের দেখো এই যে 2 1 2 আর 2 দিয়ে 4, এই যে তাহলে আমাদের এখানে রয়ে গেল 2/3 H2, আর এখানে আমাদের 1। এটা পূর্ণ সংখ্যা যদি করো 3 দিয়ে গুণ করো 2/3, দেখো 2/3, এটা কিন্তু আমাদের অ্যান্সার, মানে গোলক আর সেই চোঙের যে আয়তন অনুপাত 2/3 আমরা পেলাম। ডি নম্বর অপশানে মিলছে 2/3। চলো আমরা চলে যাবো কত নাম্বার, 6 নাম্বার প্রশ্নে। কি বলেছে 6 নাম্বার প্রশ্নটা দেখো তো। এখানে আমাদের বলছে 10টি ম্যাচে একজন ক্রিকেটার এর রান যথাক্রমে বলে দিয়েছে, ঠিক আছে। একজন ক্রিকেটারের রান সংখ্যা বলে দিয়েছে, এই যে সংখ্যাগুলো আছে। তাহলে এই তথ্যের মধ্যমান বের করতে বলেছে। সাধারণত মধ্যমান যেভাবে বের করি, এই তথ্যগুলোর মধ্যে মধ্যমান বের করে নেব। তাহলে মধ্যমান পাওয়ার নিয়মটা কি, দেখো তোমরা এক কাজ করবা, যে দেখো কটা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে না। তাহলে 10টা যদি থাকে, তাহলে এখানে দেখো এদিকে 4টা বাদ দিয়ে দাও, এই যে 1 2 3 4, 4জনকে বাদ দাও, আর এদিকে 4জনকে বাদ দাও, 1 2 3 4, এখান থেকে 4জনকে বাদ দিয়ে দাও। তো 4জন বাদ, তাহলে এই যে 2জন রয়ে গেল, তাহলে এদের যে গড় মানটা হবে সেটাই হবে মধ্যমা, ঠিক আছে। তাহলে এদের গড় মান বলতে কীভাবে আমরা বের করব, দেখো মানে দেখো এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, এই যে 99 যোগ কত আছে এখানে, আমাদের আছে 45, ঠিক আছে। এই যে 99, আচ্ছা সরি একটা জিনিস আমাদের এখানে মিস্টেক হচ্ছে, মধ্যমা বের করার জন্য এই যে সংখ্যাগুলো আছে না, এদের কিন্তু মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে। মধ্যমা বের করার জন্য প্রথমে সংখ্যাগুলোকে আমরা কী করব, ছোট থেকে বড় আকারে সাজিয়ে নেব। তো চলো দেখো আমাদের যদি দেখি এখানে সবচেয়ে ছোট সংখ্যাটা কে আছে, তাহলে এখানে 1 আছে, দেখো তাহলে প্রথমে আমরা 1 লিখে নেব। তারপরে ছোট কে আছে, একের পর 5 পাবা, তারপরে 7 আছে, তারপরে 12 আছে, তারপরে 45 পাবা, তারপরে পাবা 51, তারপরে 99 পাবা। আচ্ছা 99 পর পাবা কত, 99 পর যদি দেখো তোমরা, তো তখন তোমরা পেয়ে যাবা, দেখো আরেকটা 99 আছে, এখানে দুটো কিন্তু 99 আছে, তাহলে আরেকটা 99 পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা আরেকটা 99 দেখতে পাচ্ছি 3টা, আরেকটা 99 পেয়ে যাবা, তারপরে শেষে 105, এই যে। তো এইভাবে করে সংখ্যাগুলো সাজিয়ে নাও। সাজিয়ে নেওয়ার পর দেখো আমাদের টোটাল সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে 10টি আছে না, তাহলে এদিক থেকে 4জনকে বাদ দিয়ে দাও, আর এদিক থেকে 4জনকে বাদ দিয়ে দাও, তাহলে যে মধ্যের যে 2জন থেকে গেল, এদের দেখো এদের যে গড় মানটাই হবে মধ্যমা। তাহলে মধ্যমা আমরা পেয়ে যাব এই যে 45 প্লাস 51/2, এদেরকে যোগ করবা, 2 দিয়ে ভাগ করে নেব, যোগ করে তোমরা পেয়ে যাবে 96, 2 দিয়ে কাটারি করে 2 4 8, 2 8 16, তা দেখো মধ্যমা আমরা কিন্তু 48 পেয়ে গেলাম। এই যে দেখো সি নম্বর অপশানটা আমাদের অ্যান্সার। আচ্ছা এরপরে আমরা 2 প্রশ্নগুলো শূন্যস্থান টাইপের প্রশ্নগুলো অ্যান্সার করাবো।
দেখো এখানে একের প্রশ্নটা বলছে কোনো ব্যবসায় ABC এর মূলধনের অনুপাত 3:4:6 এবং তাদের নিয়োজিত শ্রমের অনুপাত, তাই না, নিয়োজিত শ্রমের অনুপাতও দেওয়া আছে। মানে ধরো এর যে মূলধনটা এই যে 3x ধরে নিলাম, যে 3x টাকা ও দিয়েছে ধরো 4 মাসের জন্য, আর বি এর মূলধনটা 4x টাকা দিয়েছে 3 মাসের জন্য, আর সি এর যে মূলধনটা 6x টাকা কত মাসের জন্য দিয়েছে, 2 মাসের জন্য, এইভাবে দিয়েছে। তাহলে তাদের লভ্যাংশ অনুপাত বের করতে বলেছে। দেখো তোমরা অঙ্কটা এটা এইভাবে করবা। এখানে আমরা কি করব, এই যে দেখো এর যে ধরো এই যে 3x টাকাটা আমরা 3 ধরে নিলাম, এই যে এত টাকা যেহেতু অনুপাত লভ্যাংশ অনুপাত করতে বলেছে না, আমরা x না নিলেও হবে। এই যে মূলধনটা এই সময়ের জন্য দেয় এর মূলধনটা, তাহলে এর মূলধনটা আর সময়ের সঙ্গে আমরা গুণ করে দেবো। এই যে 3 × 4, এর ছিল মূলধন 3, সময় ছিল কত, এই যে 4 মাস ধরে নিলাম। তাহলে এটা আমরা অনুপাত করব। তারপরে বি এর দেখো, বি এর যে মূলধনটা 4, তাহলে 4 ইন্টু আর সময় ছিল 3, 4 × 3 = 2। এবার সি এর দেখো, সি এর মূলধন 6 ইন্টু আর সময় ছিল সি এর দেখো এই যে 2, তাহলে 2 দিয়ে গুণ করে দাও। তাহলে এই যে অনুপাতটা আমরা পেলাম, এই অনুপাতটাই হবে লভ্যাংশ অনুপাত। মানে এখানে বলতে গেলে একই সময়ের ক্ষেত্রে যেটা মূলধনের অনুপাত হয় সেটাই হয় লভ্যাংশ অনুপাত, তাই না? তো এটাকে আমরা লভ্যাংশ অনুপাত বলতে পারবো। চলো এটা সলভ করে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা যদি লঘিষ্ঠ করি, তাহলে এখানে 2 দিয়ে লঘিষ্ঠ করো, 2 2 দিয়ে 4, 2 দিয়ে 4, আবার 2 দিয়ে লঘিষ্ঠ 2 2 2 3 6, আবার দেখো 3 দিয়ে লঘিষ্ঠ হচ্ছে 3 3 3, সবই তো কেটে গেল। তাহলে 1:1 দেখো, তা আমি পেয়ে গেলাম কী পেলাম, যে তাদের লভ্যাংশ অনুপাত 1:1, এই যে 1:1:1। ওকে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এবার আমরা করাবো দুইয়ের 2 নম্বরটা। এই যে √8 আছে, এর সঙ্গে মানে কোন সংখ্যা যোগ করলে এমন একটা সংখ্যা হবে, এখানে যোগ করলে যোগফলটা হবে এত, তাই না? তাহলে এটা আমরা কীভাবে বুঝবো? তাহলে এটা দেখো তোমাদের একটা আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এটা ধরো তোমাকে বলা হলো যে 5-এর সঙ্গে কত যোগ করলে 7 হবে, এখানে কোন সংখ্যা হবে, কত যোগ করবা? তোমরা তো সহজে বলে দেবা স্যার 2 যোগ করলে, এই কথাটাই বলেছে এখানে, মানে এর সঙ্গে কত যোগ করলে এটা হবে। তাহলে যে 5-এর সঙ্গে কত যোগ করলে 7 হবে 2, তোমরা যে বললা সংখ্যায় ছোট আছে বলে দিতে পারলা 2। তাহলে অ্যাকচুয়ালি 2 উত্তরটা হচ্ছে কী করে, সেটাই যে 7 থেকে যদি 5 বিয়োগ করে দাও তাহলে 2 পেয়ে যাবা, এটা থেকে এটা বিয়োগ। একইভাবে এখানেও আমরা এটা থেকে এটা বিয়োগ করে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে আমাদের অ্যান্সারটা হবে এই যে √72 থেকে √8, এটা থেকে এটা বিয়োগ করে নাও, অ্যান্সারটা পেয়ে যাবো আমরা। তো চলো এটাকে সলভ করি আমরা। চলো আমরা যে √72কে যদি ভাঙাই, তাহলে এটাকে আমরা করতে পারবো 3 × 3 × 8 মাইনাস √8। দেখো এভাবে ভাঙালাম, দেখো এটা গুণ করে 3 3 9 9 8 72, 72কে এভাবে আমরা ভেঙে নিলাম। তা 2 3 বলে একটা 3 বের করে দিলাম, আর 8টা রেখে দিলাম। তোমরা বলতে পারো স্যার 8টা কত ভাঙা যাবে? দেখো 8টাকে ভাঙালাম এই জন্য না, কারণ দেখো এখানেও আমাদের 8 আছে, তাহলে 8টা আমরা রেখে দিলাম। দেখো সদৃশ্যকরণীয় নিয়ে আসার জন্য যোগ বিয়োগ করতে পারবো। এখন যোগ বিয়োগ যদি করো, তাহলে এখানে হচ্ছে দেখো এই যে √8 এখানে কটা আছে, এখানে আছে 3টা √8, আর এখানে √8 কটা আছে, একটা। তাহলে 3টা থেকে একটা বাদ দিয়ে দাও, তাহলে 2টো রয়ে যাবে 2 √8, তাই না? আচ্ছা, এখানে আরও সরল করা যাবে আমাদের। এই যে এবার 8টাকে ভেঙে নেব, এটাকে 2 × 2 × 2, তাহলে 2, এখানে দেখো 2টা তো বাইরে থেকে গেল, আর এই দুটো 2-এর জন্য একটা 2 বের করে নাও, আর এই 2টা রয়ে যাবে। এবার দেখো এটা গুণ করে কত পেয়ে যাবো, 4√2। এটা কিন্তু আমাদের অ্যান্সার, এই যে 4√2। তাহলে এখানে বলবো যে এর সঙ্গে 4, এই যে 4√2 যোগ করলে এত হবে। ওকে, এই আমাদের অ্যান্সার। তারপরে প্রশ্ন, একটি ত্রিভুজের কোণগুলি অনুপাত দেওয়া আছে, বাহুগুলি অনুপাত বের করতে বলেছে। এটা ভালো প্রশ্ন, আমাদের সহজে হয়ে যাবে। দেখো তাহলে দেখো কোণগুলি অনুপাত যখন দেওয়া আছে না, তাহলে কোণগুলি থেকে এই যে অনুপাত থেকে কোণগুলি কিন্তু আমরা বের করতে পারবো। আর কোণগুলি দেখেই আমরা বলে দেবো ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ হবে। মানে দেখো 1 থেকে আমরা x নিলাম, আর এই 1 থেকে x নিয়ে নিলাম, আর ত্রিভুজের 3টি কোণ যখন আমরা বের করে নিচ্ছি, দেখো 3টি কোণের যোগফল এই যে 2 থেকে 2x, ত্রিভুজের 3টি কোণের যোগফলকে আমরা দেখাতে পারবো 180 ডিগ্রি। এটা আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তা দেখো 3টি কোণের যোগফল আমরা 180 ডিগ্রি দেখিয়ে দিলাম।
তাহলে এখানে দেখো কত হবে, এটা 4x আর এদিকে 180 ডিগ্রি, এটা কাটাকাটি করো, এটা যদি কাটাকাটি করো দেখো কত পাবা। এখানে এই 4 4 16 করলাম, আর এখানে আমাদের 2 4 5 20, দেখো আমরা এক্সের মান কত 45 ডিগ্রি। তাহলে কোণগুলো আমাদের কত হয়ে যাবে দেখো, প্রথম কোণটা যদি বলি, প্রথম কোণটা হবে আমাদের 45 ডিগ্রি, এক্স ছিল, তারপরে কোণটাও 45 ডিগ্রি, এক্স ছিল, আর 2x বলতে এই যে 45 দিয়ে 90 মানে 90 ডিগ্রি হবে, তাই তো। এইভাবে ত্রিভুজের কোণ হবে যে ত্রিভুজটা আছে। তাই ত্রিভুজটা কিন্তু দেখো, ত্রিভুজটা ছিল আমাদের কোন ত্রিভুজ, ত্রিভুজটা কিন্তু এখানে আছে আমাদের সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু, ঠিক আছে। মানে ভূমি আর লম্ব, এই যে ভূমি আর লম্ব সমান হবে। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বাহুগুলির অনুপাত বের করতে হবে। এখন দেখো এরা যে দুটো বাহু সমান আছে না, এটা এ আর এটা এ ধরে নিলাম আমরা। তো এটা এ বি সি সমকোণী ত্রিভুজ, এই কোণটা আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। আচ্ছা এসি বাহুটা আমরা বের করে নিই। দেখো এসি বাহুটা আমরা কীভাবে পাবো, এসিটা হচ্ছে অতিভুজ, তাহলে এখানে অতিভুজ স্কোয়ার, এসি স্কোয়ার মানে অতিভুজ এটা, আর ভূমি ধরো এই যে এ স্কোয়ার প্লাস লম্ব এ স্কোয়ার, তাহলে এখান থেকে দেখো অতিভুজটা আমরা পেয়ে যাব। তাহলে এটা হয়ে যাবে 2a স্কোয়ার, তাহলে এসি কত হয়ে যাবে, তো দেখো এখানে রুট ওভার চেপে যাবে, এই যে রুট ওভার 2a স্কোয়ার, তাহলে এখানে √2 রয়ে যাবে, আর এটা কিন্তু বেরিয়ে আসবে, এ স্কোয়ার বলতে এ বের হবে। তো দেখো আমরা পেয়ে গেলাম এসি। এবার বাহুগুলি অনুপাত বের করতে বলেছিল না ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের, মানে যে ত্রিভুজটির কথা বলেছে এখানে, সেই ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ পেয়ে গেছি। তাহলে এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বাহুগুলির অনুপাত হবে দেখো a/2, যে a/2a, আর হচ্ছে এসি যেটা পেলাম এই যে √2a। তাহলে এখানে যদি আমরা সরলটা করি, তাহলে দেখো এটা এখানে এ কেটে দাও, তাহলে 1:1:2 √2, দেখো তাহলে বাহুগুলির অনুপাত পেয়ে গেলাম 1:1:2, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। যেটা বলেছিলাম আমাদের, যে একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত যদি দেওয়া থাকে, তাহলে আমরা বাহুগুলির অনুপাত পেয়ে যাব 1:1:2। খুব ভালো প্রশ্ন ছিল, ঠিক আছে। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 4 নম্বর প্রশ্ন এবার। আচ্ছা 4-এর প্রশ্নটা দেখো, আমাদের এর মানটা দেওয়া আছে, এর মানটা বের করতে বলেছে। চলো এটাও আমাদের সহজই হয়ে যাবে। তাহলে এর জন্য আমাদের কি করতে হবে দেখো, আমরা যার মানটা বের করতে বলেছে তাকে প্রথমে আমরা টুকে নিচ্ছি, এই দেখো। তাহলে এই যে দেখো এখানে আমাদের আছে কিন্তু কত দেওয়া আছে, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা দেওয়া আছে। তো তাহলে এটাকে আমরা লিখতে পারবো cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস, এটাকে লিখবো সাইন টু দি পাওয়ার 4 থিটা আছে না, একে লিখো সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার করে দাও। দেখো এটা করতে পারবো, পাওয়ারে গুণ হয়ে আবার 4 চলে আসবে। তাহলে এখন এটাকে বি ধরে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র আমরা লিখবো এই যে cos স্কোয়ার থিটা এটা এ প্লাস সাইন স্কোয়ার থিটা এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই দেখো। আচ্ছা চলো এবার আমরা কি করব দেখো, এর যে মানটা যে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এর মানটা 1, এটা আমাদের সূত্রই আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 1 হয়, এটা 1। আর cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এর মানটা তো দেওয়াই আছে প্রশ্নে 1/2, এর মানটা 1/2। তাহলে আমাদের কত আসলে অ্যান্সারটা 1/2। দেখো তাহলে এত যদি 1/2 হয়, এর মানটা হয়ে যাবে 1/2। আমরা চলে যাব পরের প্রশ্নতে। 2-এর 4 করালাম, এবার আমরা করাবো 2-এর 5 নম্বর প্রশ্ন। চলো আমরা 2-এর 5-এর প্রশ্নটা দেখে নিই কী বলছে। দেখো এখানে 2-এর 5-এর যে প্রশ্নটা আমাদের দেওয়া আছে, দেখো একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। মানে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে, যার ব্যাসার্ধ কিন্তু 2r বলেছে, ঠিক আছে, লক্ষ্য করে। তাহলে আমাদের এখানে করতে হবে কি দেখো, তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা জানতে হবে। তাহলে সেই সূত্রটা তোমরা মনে রাখবা, সেটা হয় 3πr²। 3πr²। এই সূত্রটা কিভাবে তৈরি হয় আমি অনেকবার বলেছি আগের ক্লাসে, ঠিক আছে। এই জন্য তোমাদের বলবো যে আগের ক্লাসগুলো আগে ভালো করে দেখো,
ঠিক আছে। তো 3πr², আর বলতে ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ কিন্তু দেওয়া আছে 2r। এই যে ব্যাসার্ধ জায়গায় আর এর জায়গায় 2r বসাবো, এই যে 3πr²। তো এটাকে সরল করে আমরা অ্যান্সার পেয়ে যাব 3π, এটা ভাঙবে 4r², তো এটা 12πr²। দেখো তাহলে সমকোণী ক্ষেত্রফলের যে সূত্রটা আমরা পেয়ে গেলাম। এই যে πr² কত দেওয়া আছে, তাহলে এখানে কত বসবে, 12 বসবে, 12πr² বর্গ একক। তাহলে আমার অ্যান্সার হয়ে গেছে, ঠিক আছে, 12 বসবে শূন্যস্থানে। চলো এবার 6 নম্বর প্রশ্নটা এবার আমরা দেখে নেব। দেখো প্রশ্ন বলছে, যদি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় দেওয়া আছে n+10/4, ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে, তবে n এর মান বের করতে বলেছে। তাহলে আমরা করবো কি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়টা আমরা বের করতে পারবো, তার গড়টা বের করে এর সঙ্গে সমান করবো, তাই না, তখন n এর মানটা বেরিয়ে আসবে। তো দেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় আমরা কীভাবে বের করছি দেখো। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বলতে কি জানি, এইভাবে দেখো 1 2 3, ঠিক আছে, তারপরে 4 থাকবে, 5, এভাবে চলবে, কত অবধি চলবে, n অবধি চলবে। এই যে আমাদের n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, এগুলো 1 2 3 4 স্বাভাবিক সংখ্যা, n সংখ্যক, nটি সংখ্যা আছে এখানে। আচ্ছা, তাহলে এটাকে দেখো, এদের যদি গড় বের করি, এদের গড় পাওয়ার নিয়মটা কি, যে এদেরকে যোগ করতে হবে, আর যতগুলি সংখ্যা তততে ভাগ করতে হয়। তাহলে এদেরকে যোগ, দেখো আমাদের জানতে হবে স্বাভাবিক সংখ্যার যে সমষ্টি যে সূত্র, ঠিক আছে, সেই সূত্রটা কিন্তু আমাদের জানতে হবে। এটা মনে রাখবা, স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্রটা এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির যে সূত্রটা, n × n+1/2, এই যে দেখো, এই সূত্রটা মনে রাখবা, স্বাভাবিক সংখ্যার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র, এই সূত্রটা কিন্তু আমাদের ব্যবহার হবে। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় কত পাবো, তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় পেয়ে যাবো, দেখো এই যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি ওদের যোগফল করতে হবে, এই যে আমাদের এটা যোগফলটা, আর n দিয়ে ভাগ করে দিতে হবে। n বলতে আমাদের দেখো, এই মানে n বলতে কি, যতগুলি সংখ্যা আছে nটি সংখ্যা আছে না, তাহলে আমাদের n দিয়ে ভাগ, মানে nটা নিচে দিয়ে দাও। এই যে দেখো, এটাই হচ্ছে আমাদের n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়, ঠিক আছে, শুধু নিচে n দিয়ে দিতে হবে। আর এই গড়টা বলে দিয়েছে আবার এটা, তাই না, তো এটার সঙ্গে আমরা সমান লিখে দেবো n+10/4। এই সমীকরণ থেকে n এর মানটা কিন্তু আমাদের বেরিয়ে আসবে, তখন আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। চলো এই n আর এই nটা কেটে দিলাম। আচ্ছা, এখন 2 2 4 এটা কাটাকাটি করে দাও, এবার বর্জ্যগুণ করে নাও। তো আমরা যদি বর্জ্যগুণটা করে নিই তাহলে কত হবে দেখো, তাহলে আমাদের এখানে এই যে দেখো, তো বর্জ্যগুণটা 2n + 2, আর এদিকে n+10। আচ্ছা, 2n, nগুলো বাঁদিকে আর সংখ্যাগুলো একদিকে, এটা আমাদের n, আর এখানে আমাদের 8। তো দেখো আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে গেছে, যে n এর মান বের করতে বলেছিল সেটা আমরা 8 পেয়ে গেলাম। চলে যাবো পরের প্রশ্নে। এরপরে আমাদের 3 নম্বর প্রশ্নগুলো সত্য মিথ্যা প্রশ্নগুলো আছে, আমরা দেখে নেব 1 নম্বর প্রশ্নটা। তো দেখো এখানে আমাদের 1-এর যে প্রশ্নটা বলছে, ঘড়ির বর্তমান মূল্য 300 টাকা, প্রতি বছর 10% মূল্য হ্রাস হলে 10 বছর পরে মূল্যটা আমাদের কি 223 টাকা হবে 10 বছর পরে। তো চলো অঙ্কটা দেখো, আমাদের হয়ে যাবে সহজেই, সমহার বৃদ্ধির অঙ্কটা আছে। তো এখানে আমাদের দেখো যে সূত্রটা কাজে লাগবে, বর্তমান মূল্য যেটা দেওয়া আছে, তো বর্তমান মূল্য গুণিত 1 মাইনাস দেবা, মাইনাস কেন, যেহেতু হ্রাস বলেছে, এখানে যে বৃদ্ধি বলতো তাহলে প্লাস হতো, এখানে তাহলে হ্রাস বলে মাইনাস, আর কত পার্সেন্ট, 10% হারে, তা 10/100, আর কত বছর, 2 বছর, তো পাওয়ারে 2 দিয়ে দেবা। ওকে, এই সরলটা যদি চলে আসে আমাদের 243 টাকা, তখনই আমাদের বলবো যে সত্য, না হলে মিথ্যা। এই যে বলেছিল না, যে বর্তমান মূল্য 300 টাকা, প্রতি বছর 10% হারে হ্রাস পায়, তাই 2 বছর পর সেই ঘড়ির মূল্য কত টাকা হবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এই টাকাটা হবে, 2 বছর পর ঘড়ির মূল্য হবে এই টাকা। চলো এটা সরল করে দেখি কত বের হয়, 300, আর এখানে 0 0 কেটে দাও। আচ্ছা, এটা যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করে না, এটা তোমরা পাবা 9/10 পাবা, তার স্কোয়ার 300 গুণিত, এটা 9 গুণিত 9, আর এখানে 10 গুণিত 10। আচ্ছা, তাহলে এবার দেখো এখানে 2 0 কেটে দিলাম, তাহলে এখানে কত আসছে, 9 9 81, আর 81 আর 3 গুণ করলে কত হবে, 243 হয়, 81 3 243। তো দেখো আমাদের 243 আছে এখানে, তাহলে আমাদের ঠিকই বলেছে, তাহলে এটা আমাদের কী হবে, সত্য হবে অ্যান্সারটা, তাহলে এখানে আমরা সত্য লিখে দেবো।
আমরা চলে যাব পরের প্রশ্নে। এখানে a/2 b/3 c/4 আছে, a/2 b/2 c এটা হবে। চলো আমরা a/2 b/2 c যদি বের করে দেখাই তোমাদের। দেখো আমাদের এখানে বের করতে হবে a/2 b/2 c। দেখো এই যে এর নিচে 1/2 আছে না, তাহলে এর জায়গায় 1/2 তোমরা বসাতে পারবা। হ্যাঁ, এই যে দেখো। আর বি এর নিচে 3 আছে, তাহলে বি এর নিচে 3 আছে বলে দেখো এখানে তোমরা লিখতে পারবা 1/3 লিখতে পারবা। আর সি এর নিচে যে 4 আছে, তাহলে এখানে আমরা 1/4 লিখতে পারবো। ঠিক আছে, এইভাবে করে কিন্তু আমরা এটা করতে পারবো। ওকে, আচ্ছা একটু মিস্টেক করলাম, এটা আমরা হবে না, 1/2 না, যে 2 আছে তো তোমরা 2 বসিয়ে দেবা। বি এর নিচে 3 আছে তো 3 বসিয়ে দাও। আর সি এর নিচে 4 আছে তো 4 বসিয়ে দাও। দেখো 2:3 3:4 এটা কিন্তু আমাদের অনুপাতটা আসছে। ওকে, 2:3 3:4, মানে এটাকে তুমি কে ধরে করতে পারো। দেখবা যে 2কে পাবা, এর মানটা 2কে, বি এর মানটা 3কে, সি এর মানটা 4কে পাবা। তখন কে এগুলো কেটে যাবে, 2:3 3:4 পাবা। তাহলে একবারে তোমরা বসাতে পারবা। এর জায়গায় 2, বি এর জায়গায় এই যে 3, এই যে 3 আছে বলে, আর সি এর জায়গায় দেখো 4 আছে বলে নিচে 4 বসিয়ে দিতে পারবা। তাহলে আমাদের a/2 b/2 c অনুপাতটা কিন্তু এটা দাঁড়াচ্ছে। এটা তো কিন্তু আসলো না, তাহলে আমাদের এখানে কী হবে অ্যান্সারটা, এটা মিথ্যা হয়ে যাবে। তাহলে আমরা মিথ্যা লিখে দেবো। চলে যাবো আমরা পরের প্রশ্নে। তাহলে দেখো এবার 3 নম্বর প্রশ্নটা। অকেন্দ্র বৃত্তের এবি ব্যাস এবং পি পরিধির উপর একটি বিন্দু, তাহলে যে আমাদের কোণটা দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে। তাহলে আমাদের কি এই যে কোণগুলো এটাও কি হবে, এই যে কোণগুলো মানে এটা কোণ দেওয়া আছে, এই কোণটা কি 60 ডিগ্রি হবে। আচ্ছা এই কোণের মানটা আমরা বের করে দেখবো, এই কোণের মানটা যদি 60 ডিগ্রি হয়তো সত্য, না হলে মিথ্যা। চলো দেখো আবার সরলটা তোমাদের দেখাচ্ছি। আচ্ছা আমরা এখানে ছবিটা আগে এঁকে দেখাবো তোমাদের, ছবিটা তৈরি করে তারপরে সমাধানটা আমি দেখাচ্ছি। দেখো আমাদের এখানে একটা বৃত্ত তৈরি করতে হবে, এই যে আমাদের বৃত্ত, আর ব্যাস বলেছে এ বি আমাদের ব্যাস, কেন্দ্র ও, এখানে আমাদের কেন্দ্রবিন্দু ও। আচ্ছা বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু পি বলেছে, আমরা এখানে একটা পি বিন্দু নিয়ে নিলাম। পি ও এ 120 ডিগ্রি, ঠিক আছে, পি ও এ, তাহলে আমাদের এটা যোগ করতে হবে। এই যে দেখো পি ও এ, এই কোণটা আমাদের বলেছে 120 ডিগ্রি, এই যে কোণটা। আর কোন কোণটা, বিপিও, এই যে বিপিও, তাহলে আমাদের এই বিপি যোগ করতে হবে। তাহলে আমরা এখানে এই যে বিপি যোগ করে দিলাম। তাহলে বিপিও এই কোণটা দেখাতে হবে আমাদের কত, 60 ডিগ্রি দেখাতে হবে। তো আমরা বের করে দেখবো কত বের হচ্ছে এই কোণটা। আচ্ছা আমরা অঙ্কন করি, এপিটা যোগ করে নিই, এপিটা আমরা যোগ করব, ঠিক আছে। তার দেখো তো এই ওপি আমাদের ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা আমাদের 120 ডিগ্রি বলে দিয়েছে। এখন এই যে ও এ আর ওপি এটা কিন্তু সমান হবে, একই বৃত্তের ব্যাসার্ধ, ও এটা বৃত্তের ব্যাসার্ধ আর ওপিটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো কোণও সমান হবে। তা দেখো সমান যদি হয়, এ একাই 120 ডিগ্রি, তাই দুজন মিলে কত আছে, 60 ডিগ্রি করে আছে, 60 ডিগ্রি আছে দুজনে মিলে, তাই এক একজন আছে 30 ডিগ্রি করে। তাহলে আমরা দেখো তো এই কোণটা আমরা 30 ডিগ্রি পেয়ে গেলাম, তাই না। আচ্ছা এটাও 30 ডিগ্রি পেয়ে গেলে আমরা দেখো তো এই দিককার কোণটা পেয়ে যাবো, এই যে বিপিও। তার আগে আমাদের দেখো এপিও, এই যে এপিবি, এই কোণটা আমরা জানি কি এপিবি, এটা কিন্তু আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। দেখো ব্যাস নিয়ে যে বৃত্তস্থ কোণ এপিবি, অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ, 90 ডিগ্রি হবে। তাহলে দেখো এদিককার কোণটা 30 ডিগ্রি, তাহলে পুরো কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা পেয়ে যাবো না বিপিও, তাহলে আমরা পেয়ে যাবো এখন বিপিও, যেটা আমাদের বলেছে দেখাতে। তো 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করে দাও, তার কত হবে 60 ডিগ্রি। দেখো বিপিও 60 ডিগ্রি বলেছিল, তাহলে আমাদের কিন্তু এই কথাটা সত্য বলেছে। তাহলে তোমরা কি লিখে দেবা, সত্য লিখে দেবা। চলো আমরা পরের প্রশ্নে চলে যাব। 4 নম্বর প্রশ্ন। দেখো আমাদের ট্যান থিতা আর ট্যান 90 ডিগ্রি মাইনাস থিতা এর গুণফলটা 1-এর চেয়ে বেশি হবে। তো দেখো তো এদের গুণফলটা যদি আমরা দেখাই তোমাদের, এই যে ট্যান থিতা আছে না, ট্যান থিতা, দেখো এই যে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিতা, একে কট থিতা বলা হয়, পুরো কোণের সূত্র। তা ট্যান 90 ডিগ্রি মাইনাস থিতা, তো আমরা লিখতে পারবো কট থিতা। আর ট্যান কট পাশাপাশি থাকলে কেটে যাবে, 1 হয়ে যাবে, মানে তোমরা এইভাবে দেখাতে পারবা, ট্যান থিতাকে লেখা যায় 1/কট থিতা। আবার এখানে এই যে গুণ, আর এখানে কট থিতা তো আছেই, এই যে কট কট কেটে গেল, তাহলে আমরা কত পেলাম, মানটা 1 পেলাম। দেখো এর মানটা কিন্তু 1 পাওয়া যাচ্ছে, মানে এদের গুণফলটা 1 পাওয়া গেল,
কিন্তু কী বলেছে এখানে এদের গুণফলটা একের থেকে বেশি বলেছে, একের থেকে বেশি হবে না, এক হবে, বেশি বলেছে, তার জন্য আমরা কী লিখে দেবো, মিথ্যা লিখে দেবো। তো অ্যান্সারটা এখানে হয়ে যাবে আমাদের মিথ্যা। তারপরের প্রশ্ন 5 নম্বর প্রশ্নটা বলেছে দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের মাত্রার সংখ্যা আর ফাঁপা চোঙের মাত্রার সমান হবে। আচ্ছা, তাহলে দেখো তো এখানে লম্ববৃত্তাকার চোঙের, ঠিক আছে, লম্ববৃত্তাকার চোঙের যে মাত্রা আর ফাঁপা চোঙের মাত্রা, তার কি মাত্রা কি সমান হয়? তো দেখো মাত্রা আমরা কি জানি, একটি চোঙের এই যে চোঙ, তো চোঙের ছবিটা তোমাদের যদি দেখাই আমি, এই যে আমাদের চোঙ, আর ফাঁপা চোঙ বলতে ফাঁপা চোঙ এই যে দেখো এইভাবে ফাঁপা চোঙ থাকবে, এই যে ফাঁপা চোঙ এটা। তাহলে এখানে দেখো এই চোঙের মাত্রা বলতে মাত্রা হচ্ছে দেখো এই যে ব্যাসার্ধ আর যে উচ্চতা, এইগুলি হচ্ছে মাত্রা, যাদের নিয়ে আমরা আয়তন পাবো, পার্শ্বতলের ক্ষেত্রফল পাবো, তাই না, তাদেরকে মাত্রা বলা হয়। তাহলে ব্যাসার্ধ আর উচ্চতা হচ্ছে আমাদের কি মাত্রা। তাহলে এখানে মাত্রার সংখ্যা দুটি। আর এর ক্ষেত্রে ফাঁপা চোঙের ক্ষেত্রে এখানেও তো আমরা ব্যাসার্ধ পাবো, তো এখানে শুধু অন্তর্ব্যাসার্ধ বহির্ব্যাসার্ধ পাবো, দুটো ব্যাসার্ধ দুটো, মানে অন্তর্ব্যাসার্ধ বহির্ব্যাসার্ধ, কিন্তু ব্যাসার্ধ তো বটে, তাহলে ব্যাসার্ধ পাচ্ছি এখানেও আমরা, তো এখানেও ব্যাসার্ধ পাবো আর এখানে উচ্চতা পাবো। তাহলে এখানে ব্যাসার্ধ আর উচ্চতা দেখো এখানেও মাত্রা দুটো আছে, আর এখানেও ব্যাসার্ধ উচ্চতা মাত্রা দুটো আছে, তাহলে বলতে পারবো যে চোঙের মাত্রা আর ফাঁপা চোঙের মাত্রা সমান। তা কথাটা সত্যই বলেছে এখানে। পরে আমরা চলে যাব 6 নম্বর প্রশ্নে। দেখো 6 প্রশ্নটা যে আমাদের দেওয়া আছে রাশিগুলো, এদের যৌগিক গড় বলে দিয়েছে, তাহলে এই রাশি তত্ত্বের মধ্যমা কি 3 হবে? আচ্ছা চলো আমরা দেখি, চেক করে যে কী বের হচ্ছে। তো যৌগিক গড় যখন বলে দিয়েছে, তাহলে এদের যৌগিক গড় আমরা বের করি। যৌগিক গড় কী করে পাবো? এদেরকে যোগ করতে হবে। যোগ করে দেখো এই যে যোগ x - 3 + 7 + x + 2x - 1 + 3x - 5, এই যে দেখো যতগুলি আছে রাশি সবগুলোকে যোগ করলাম, আর ভাগ করে দিতে হবে কত দিয়ে? কতগুলো রাশি আছে? 1 2 3 4 5, তার 5 দিয়ে ভাগ, এটাই একেই বলা হয় যৌগিক গড়। আর এই গড়টা কত বলে দিয়েছে? 3.5 বলে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে এক্সের মানটা বের করবো। এবার এক্স দেখো কটা আছে, এক্স একটা দুটা, এখানে দুটা চারটা, এখানে তিনটা 7টা, তাহলে এক্স 7টা আছে, তাহলে এখানে আমরা লিখে দেবো 7x। এই যে আমাদের হয়ে গেল এটা 7x। আর সংখ্যাগুলো দেখো +7 - 1 -5 -6, ঠিক আছে, এই যে -6 থেকে এই যে +7 আছে, তাহলে কত থাকবে দেখো এখানে, আবার -3 আছে। তো এই সংখ্যাগুলোকে যদি সরল করবা, যোগ বিয়োগ করবা, তোমরা কিন্তু -2 পেয়ে যাবা। এই দেখো, আর নিচে 5 আর এদিকে 3.5। চলো আমরা সরলটা করি, বর্গগুণ করে নিই। 7x - 2 আর 3.5 আর 5 যদি গুণ করো, এটা গুণ করে 18.5 পাবা। ওকে, আচ্ছা 7x = আচ্ছা 2টা মাইনাস এইদিকে যোগ হয়ে যাবে, এটা যোগ করে তোমরা 20.5 পেয়ে যাবা। তাহলে এখানে এক্সের মানটা আমরা পেয়ে যাবো 20.5/7। তাহলে এক্সের মানটা দেখো আমাদের এইভাবে দশমিক সংখ্যা একটা দাঁড়াচ্ছে। তাহলে এক্সের মানটা যদি দশমিক সংখ্যা দাঁড়ায়, আর এখানে যদি বসাই আমরা যে সংখ্যাগুলো পেয়ে যাব, তাই না, তাহলে এখানে যে মধ্যের মানটা যেটা আসবে, একটাই সংখ্যা আসবে আমাদের, তো সেই সংখ্যাটা তো আমাদের কি, সেই সংখ্যাটা দেখো এখানে লক্ষ্য করো, সেই সংখ্যাটা আমাদের কি পূর্ণ সংখ্যা হওয়ার কথা। দেখো এখানে আমাদের যে মধ্যমা 3 আছে, তাহলে এক্সের মানটা কি আমাদের পূর্ণ সংখ্যা হওয়ার কথা। তাহলে এখানে কিন্তু পূর্ণ সংখ্যা হয়নি, আমাদের দশমিক সংখ্যা হয়ে গেছে, তাই না। তাহলে দেখো তো এই যে রাশিতত্ত্বের মধ্যমা কিন্তু 3 হবে না, তাহলে এখানে আমাদের 3 যে বলেছে মিথ্যা বলেছে, তাহলে আমরা মিথ্যা লিখে দেবো। পরে আমরা 4 প্রশ্নগুলোতে চলে আসবো। দেখো 4 1 নম্বর প্রশ্নটা এখানে কি বলছে দেখো, হরিমুদি তার দোকানের সামগ্রীর জন্য 2 প্রকার মূল্য ধার্য করেন। তার যে জিনিসপত্র আছে সেই জিনিসপত্র মূল্যগুলো 2 রকমভাবে ধার্য করেন, ঠিক আছে। দেখো কিভাবে, এক প্রকার নগদ মূল্যের জন্য আর অন্য এক প্রকারের 6 মাস ধার দেওয়ার জন্য। মানে নগদ মূল্য হলে এক দাম, আর যদি কেউ ধার নেয় 6 মাসের জন্য, তার দামটা কিন্তু আলাদা হবে,
ঠিক আছে। তো সরল সুদের হার 5%। এই যে 6 মাসের জন্য যে ধার দিবে, যে ও যে এক্সট্রা কিছু নেবে সেটা সরল সুদের হার, সেই হারে 5% হারে নেবে সুদটা। তাহলে এই যে দুই প্রকার মূল্যের অনুপাতটা কত হবে সেটা বের করতে বলেছে। বা খুবই সুন্দর প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন আছে। তো দেখো এই প্রশ্নের সমাধানটা এভাবে করতে হবে, লক্ষ্য করো। তো প্রথমে আমরা ধরে নিব যে নগদ যেটা মূল্য ছিল, তাই না, মানে নগদে যে টাকায় বিক্রি করবে সেই টাকাটা আমরা ধরে নিই। তো আমরা লিখব ধরি নগদ মূল্য, নগদ মূল্যটা আমরা এক্স টাকা ধরে নিলাম। ওকে, এই টাকায় নগদে যদি কিনে তো এই দাম লাগবে, এক্স টাকা লাগবে। ঠিক আছে, এবার দেখো সময়টা আমাদের কত বলেছে, 6 মাসে এখানে বলেছে সময়টা, মানে সময় এখানে হচ্ছে আমাদের 6 মাস। তাহলে আমরা কি করব, মাসকে বছর করে নেব। যখন সুদের অঙ্ক করব, যদি সময়টা যদি মাসে থাকে তাহলে বছর করে নিতে হয়। তো এখানে এই যে 6 মাসকে কত দিয়ে 12 দিয়ে ভাগ করে নাও, তখন কী হবে, সময়টা বছর হয়ে যাবে। 6 দিয়ে কাটাকাটি করো, এই দেখো তাহলে 1/2 বছর। এই যে আমরা মাসকে বছর করে নিলাম। এবার 6 মাস ধার দেওয়ার যে মূল্যটা সেটা আমরা বের করে নিই। এখন দেখো এই যে 6 মাস ধার দেওয়ার, 6 মাস ধার দেওয়ার মূল্য, 6 মাসের জন্য যে ধার দিবে যে জিনিসটা, তাই না, তার মূল্য কিন্তু আলাদা লাগবে, মানে বেশি চার্জ লাগবে, এক্স টাকার চেয়ে বেশি লাগবে। নগদ টাকায় নিয়ে যাবো তো এক্স টাকায় নিয়ে যাও জিনিসটা। এখন 6 মাসের জন্য ধার দিবে তোমাকে, 6 মাসে বেশি দিবে না। তা 6 মাসের জন্য ধার দিবে কিন্তু টাকাটা বেশি লাগবে। দেখো কত বেশি লাগবে, এই যে দাম ছিল, যে দামটা সেটা তো লাগবেই তোমাকে, তার জন্য আরও বেশি লাগছে। এই যে দেখো এই যে এক্স টাকার সুদটা নেবে, সে এক্স টাকার সুদ নেবে, এই যে এক্স ইন্টু মানে PTR/100 যেটা আমাদের সূত্র। ঠিক আছে, এই যে এক্স ইন্টু কত হারে নেবে, এখানে আমাদের 5% হারে নেবে, এই যে 5/100। আর সময়টা হচ্ছে এই যে আমাদের, এই যে এটা কিন্তু আমাদের PTR/100 আছে, লক্ষ্য করো। ঠিক আছে, ওটাই মানে সরল সুদ, এটা 6 মাসের যে সুদটা নেবে, মানে এক্স টাকার 6 মাসের সুদ। ওকে, এই যে সুদটা, এই টাকাটা নেবে। তাহলে এই যে টাকা, চলো আমরা এখানে একটু সরলটা করে নিই। আচ্ছা, এটা কাটাকাটি করে নাও, এটা হয়ে যাবে এখানে 20। তাহলে আমাদের কত দাঁড়াবে দেখো তো, এখন আমরা এটা পেয়ে যাব এক্স প্লাস, তাহলে উপরে এটা এক্স আর নিচে এটা 40 পেয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি আমরা ভগ্নাংশে যোগবিয়োগ করে নিই, তা দেখো তো এটা ভগ্নাংশে যোগবিয়োগ করে তোমরা পেয়ে যাবা 41x/40, এভাবে পাবা। ওকে, আচ্ছা তাহলে দেখো এই যে আমাদের যেটা বলেছিল, এবার লক্ষ্য করো এখানে যে দুই প্রকার মূল্যের অনুপাত। তা দুই প্রকার মূল্যের অনুপাত দেখো, যে প্রথম প্রকারটা এই যে নগদ মূল্য যেটা ছিল সেটা ছিল আমাদের এক্স টাকা, আর ধার দেওয়ার যে মূল্যটা সেটা হলো এই যে টাকাটা 41x/40। তাহলে এই দুটো টাকারই তো আমাদের অনুপাত চেয়েছে। এই যে দেখো, তাহলে এদের সরল করে আমাদের অ্যান্সার। তো এক্স কেটে দাও, অনুপাতে তো একই জিনিস কেটে যায়। আর এটা 40 দিয়ে যদি গুণ করে নাও, এখানে কেটে গেছে মানে 1 আছে, বুঝলা। তো 40 দিয়ে গুণ করে, এটা 40 একে 40, আর এখানে আমাদের 41 হয়ে যাবে, 40টা কেটে যাবে, 40 দিয়ে গুণ করে দিতে হবে। তো দেখো আমাদের অ্যান্সারটা চলে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে তার যে দুই প্রকার মূল্যের যে অনুপাতটা ছিল কত, 40:41, এটা কিন্তু আমাদের অ্যান্সার। খুবই ভালো প্রশ্ন ছিল। ঠিক আছে, এই যে আমাদের অ্যান্সারটা 40:41। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 2 নম্বর প্রশ্নে। দেখো প্রশ্নটা বলছে বার্ষিক 8% সুদের হারে 15,000 টাকার 6 মাসের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো, যেখানে 3 মাস অন্তর সুদ প্রদয় মানে সুদ দেয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমাদের চক্রবর্তী সুদ কিন্তু বের করতে বলেছে 6 মাসের, আর এখানে যে 3 মাস অন্তর মানে সুদের যে পর্বটা 3 মাস অন্তর। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো তো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা যে চক্রবর্তী সুদ যে বের করব, সেই চক্রবর্তী সুদ পাওয়ার যে আমাদের সূত্রটা সেটা কিন্তু আমাদের জানতে হবে। দেখো সেটা সূত্রটা, চক্রবর্তী সুদ পাওয়ার সূত্রটা আমরা কি জানি সাধারণত, P ইন্টু এই যে 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n। পি আসল, আর সুদের হার, n সময়, আর এটা সমূল চক্রবৃদ্ধি, এখান থেকে আসলটা বাদ দিলে সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্রটা কী হবে দেখো, এই দেখো সূত্রটা চলো বসাই। পি এর মানে এই যে আসল, শুধু এখানে আমাদের চেঞ্জ হবে শুধু কি, যে যেহেতু আমাদের এই যে 3 মাস পর্বটা বলেছে না, তাহলে এই যে 12কে 3 দিয়ে ভাগ করে দেবা। 12কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 4। তাহলে এখানে আমাদের গুণ হয়ে যাবে, দেখো এই যে 100-র সঙ্গে 4 গুণ হয়ে যাবে,
আর এখানে সময়ের সঙ্গে আমাদের 4 গুণ হয়ে যাবে এই জায়গায়, ঠিক আছে, যেহেতু আমাদের 3 মাস অন্তর বলেছে, মানে পর্বটা 3 মাস বলে দিয়েছে, ঠিক আছে, এর জন্য কিন্তু একটু চেঞ্জ হবে সূত্রটা। ওকে, আর সময় 6 মাস, তাহলে 6 মাসকে আবার বছর করে নিতে হবে আমাদের এখানে। তাহলে 6কে 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে বছর হয়ে যাবে। 6 দিয়ে 12 মানে 1/2 বছর। সময়টা আমাদের 1/2 বছর, এটা হচ্ছে আমাদের এন। ওকে, তো চলো মানগুলো বসাই। পি বলতে এই যে আসল 15,000 টাকা, তাহলে 15,000 টাকা 1 প্লাস আর হচ্ছে দেখো 8%, তাহলে 8/4, এই যে 4টা দিতে হবে, যে 4টা পেয়েছিলাম না, তাহলে 4 × 100, আর এখানে 4 হবে, দেখো এখানে সময়ের সঙ্গে 4 গুণ হবে আবার, ঠিক আছে, এই যে এখানেও 4 গুণ, এখানেও 4 গুণ, তাহলে 4 × সময়টা কত 1/2 বছর, তাহলে এই যে 1/2। ওকে, আর মাইনাস আবার পি আছে আসলটা 15,000, তাহলে 15,000 আবার আমাদের বিয়োগ করে দিতে হবে, এই যে 15,000। এটাই হচ্ছে আমাদের চক্রবর্তী সুদ। এভাবে আমরা চক্রবর্তী সুদ বের করব যখন আমাদের পর্বটা 3 মাস অন্তর বলবে। ওকে, চলো তাহলে এখান থেকে সরল করে অ্যান্সারটা আমরা বের করে নেব। তাহলে আমরা দেখো 15,000 কমন নিয়ে নিলাম, 15,000 কমন, আর এখানে কাটাকাটি করো, এটা আমাদের 2, আর এখানে 4 2 8, তাহলে এখানে লক্ষ্য করো আমাদের কত দাঁড়াচ্ছে, এটা ভগ্নাংশে যদি যোগ বিয়োগ করো না, তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করে কত পাবো। আচ্ছা, আরও আমরা যদি কাটাকাটি করি কত হবে, এই যে এখানে 50, তাহলে এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করে 51 পেয়ে যাবা, 51 সেটা 50 আছে না, 50 এভাবে পাবা, 51/50 পাবা। আর এদিকে আমাদের কত আছে, এই যে স্কোয়ার ছিল, স্কোয়ারটা দিলাম, আর মাইনাস এখানে বন্ধনী দিয়ে দিলাম। আচ্ছা, মাইনাস এটা তো আমরা কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে কিছু নেই, তো 1 আছে, এই যে 15,000, এবার 51 স্কোয়ার, 51 স্কোয়ার 51 গুণ, 51 গুণ করবা, তোমরা পেয়ে যাবা 2601 পেয়ে যাবা। আর এখানে 50 স্কোয়ার 50 গুণ, সেটা গুণ করে তোমরা 2500 পেয়ে যাবা। আর এই যে আমাদেরটা এখানে ভগ্নাংশের যোগবিয়োগ। আচ্ছা, এখানে তোমরা ভগ্নাংশের যোগবিয়োগটা করে নিতে পারবা। এটা ভগ্নাংশের যোগবিয়োগ যখন করবা তোমরা পেয়ে যাবা 101 আর নিচে 2500। এই তো দেখো, এই যে 25, একটা গুণ হয়ে 2500 হয়ে যাবে, 2601 থেকে 2500 বিয়োগ করে 101 পেয়ে যাবে, আর নিচে 2500। ভগ্নাংশের যোগবিয়োগ তোমরা জানো। চলো, এই দুটো শূন্য আমরা কেটে দিলাম। এবার আমরা একটু কাটাকাটি করে দেখো, 5 5 25, আর এখানে 5 3 15, আর শূন্যটা বসে গেলো, আবার 5 6 30। তাহলে আমাদের দেখো এদিকে 6, আর এদিকে আমাদের কত 101, 6 দিয়ে গুণ করলে কত হবে 601 হয়ে যাবে, 606 হয়ে যাবে আমাদের। দেখো 606 টাকা, এই যে চক্রবর্তী সুদ কিন্তু এত, আমরা অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম। ওকে, এটাই আমাদের চক্রবর্তী সুদ। এর পরের প্রশ্ন আমরা চলে যাব। পরের প্রশ্ন আছে আমাদের 3 নম্বর প্রশ্নটা। আচ্ছা, 3 প্রশ্নটা দেখো, বলছে যদি এখানে আছে দেখো একটা সমীকরণ দেওয়া আছে, পি দিয়ে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, আবার কিউ দিয়ে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। দেখো দুটি দ্বিঘাত সমীকরণ কিন্তু একই আছে, শুধু চলটা এখানে পি আছে, এখানে কিউ আছে, একই রকম দুটো দ্বিঘাত সমীকরণ আছে। তো আমাদের এখানে মোড পি মাইনাস কিউ এর মানটা বের করতে বলেছে। এটা খুব ভালো প্রশ্ন, ঠিক আছে। আজকের যে মডেল সেটের আমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছি, ভালো ভালো প্রশ্নগুলি আমরা দেখতে পাচ্ছি। তো চলো, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, এবং ক্লাসটা তোমাদের ভালো লাগবে অবশ্যই। তার জন্য তোমাদের ভিডিওতে অবশ্যই লাইক করতে হবে, এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। তো চলো, তো আমরা এখানে দেখি প্রথমে কী করবো, আমরা এটাকে আমরা সমাধান করব এখানে, ঠিক আছে। তো সমাধান মানে দেখো, তো আমরা যদি ফ্যাক্টরটা ভাঙাই, মিডল ফ্যাক্টর যেটা আমরা করব, তাহলে এখানে 5p² আছে না, তাহলে মধ্যটাকে ভাঙাই আমরা, কত ভাঙবে 9 আছে, এখানে 5 4 20, তাহলে আমরা 5 4 20, দেখো এই যে 5 আর 4 এখানে যোগ নিতে হবে, 9 আনতে হবে, 5 4 9, এখানে পি নিয়ে নিলাম, মিডল ফ্যাক্টর করছি আমরা, ইজিক্যাল টু 0। দেখো এভাবে ভাঙাতে পারবো মিডল ফ্যাক্টরটা। দেখো এই যে 5 4 20 গুণ করে 20 আসবে, আর এটা যোগ করে 9 পেয়ে যাবা। আচ্ছা, তাহলে এখানে 5p² মাইনাস, এটা গুণ হয়ে যাবে এবার, 5p মাইনাস 4p প্লাস 4 ইজিক্যাল টু 0। আচ্ছা, এখানে কমন নিয়ে নেব, 5p কমন, তাহলে এখানে p মাইনাস 1, আর এখানে মাইনাস কত কমন নেব, এখানে আমরা কমন নেব এখানে 4, তাহলে p মাইনাস 1 ইজিক্যাল টু 0। দেখো, তাহলে আমাদের এখানে p মাইনাস 1 এই যে মিলে গেছে, তাহলে p মাইনাস 1 কমন নিয়ে নিলাম, তারপরে থেকে গেল 5p মাইনাস 4 ইজিক্যাল টু 0। তাহলে এখানে হয় অথবা দিয়ে দেখো, হয় p মাইনাস 1 ইজিক্যাল টু 0,
আর অথবা আমরা পেয়ে যাব 5p - 4 = 0। তাহলে এখান থেকে আমরা p এর মানটা কত 1 পেয়ে যাচ্ছি, আর এখান থেকে p এর মানটা পাবো। তাহলে এখানে 5p = 4, তাহলে p = এখানে হয়ে যাবে 4/5। দেখো এই p এর মান দুটো পেয়ে গেলাম। আচ্ছা, এবার লক্ষ্য করো, সমীকরণ যখন একই রকম দুটোই আছে, শুধু চলটা আলাদা আছে, তাহলে এখানে q এর মান কী পাবো? তাহলে এখান থেকে q এর মান পেয়ে যাবো। দেখো তোমাদের যদি দেখাই, তাহলে আমরা q এর মানটা পাবো, p এর মান 1 পেলাম না, তাহলে কীভাবে q এর মানটা ঠিক আছে একইভাবে q এর মানটা 1ই পাবো। আর আরেকটা যে q এর মান পাবো, এই যে এখানে যে আরেকটা q এর মান দেখায়, সেটা 4/5ই পাবো। এই যে দেখো, মানে p এর মান যা হবে q এর মানও তাই হবে, যেহেতু সমীকরণ দুটো একই আছে। এখানে দেখো p এবং q অসমান বলেছে, মানে p এর মান যেটা হবে q এর মান কিন্তু সেটা হবে না। তাহলে এখানে আমরা বলবো, দেখো কথাটা, যেহেতু p = q, ঠিক আছে, p q সমান না এখানে, তাহলে এখানে pটা যদি আমরা 1 নিয়ে নিই না, তাহলে pটা যদি 1 নিয়ে নিই, তাহলে qটাকে আমাদের নিতে হবে 4/5। মানে pটা 1 নিলে qটা 1 নিতে পারবো না, যেহেতু এরা অসমান, তাহলে qটা নিব 4/5। তুমি যদি pটা দেখো 4/5ও নিতে পারো, pটা যদি 4/5 নাও, তখন qটা তোমরা 1 নিবা, ঠিক আছে। তোমরা p এর মান 1ও নিলেও হবে, আর p এর মান 4/5ও নিলেও হবে। মানে যেটা p এর মান নিবা তার আলাদা মানটা নিবা, q এর মানটা নিয়ে নেবা, ঠিক আছে। p এর মান যদি 1 নাও, তো q এর মানটা নিবা 4/5 নিয়ে নেবা। ওকে, তো দেখো এখন আমরা p এর মান q এর মান পেয়ে গেছি। আমাদের এবার যে বের করতে বলেছে, দেখো এই যে মড p - q, তাহলে p এর মান কত 1 পেলাম মাইনাস, আর q এর মানটা পেলাম 4/5। এই যে দেখো, এই দিয়ে সলভ করে আমাদের অ্যান্সার। তাহলে মড, দেখো এখানে এটা যে বিয়োগ করো, 5 থেকে 4 বিয়োগ মানে 1/5। আচ্ছা, মড মানে কি, যদি ঋণাত্মক মান আসতো, তাহলে এটা মাইনাসটা, এটা ঋণাত্মক মানটা প্লাস হয়ে যেত। তোমরা দেখবা যে p এর মানটা এটা ধরবা, p এর মান, আর q এর মান এটা ধরবা, এক ধরবা, তখন দেখবা এখানে ঋণাত্মক মান আসবে, তখন মডের জন্য সেটা ধনাত্মক, কিন্তু মানটা কিন্তু 1/5ই পাবা, তখন -1/5 পাবা। ওকে, তাহলে আমাদের দেখো অ্যান্সারটা, এটা মড 1/5 বলতে 1/5, এই যে আমাদের দেখো অ্যান্সার 1/5। তাহলে যে মড p - q এর মানটা কত পেয়ে গেল 1/5, আমাদের অ্যান্সার 1/5। ওকে, পরের প্রশ্নে আমরা চলে যাব। ওকে, এই যে তাহলে আমরা এর মানটা পেয়ে গেলাম, মড p - q এর মানটা 1/5। আচ্ছা, এরপরে আমাদের 4 নম্বর প্রশ্নটা দেখো। তো 4-এর প্রশ্নটা লক্ষ্য করো, আমাদের কী দেওয়া আছে, একটা যে দ্বিঘাত করণীয় নিয়ে একটা সমীকরণ দেওয়া আছে। তাহলে এখান থেকে x এর মানটা বের করতে বলেছে। তো দেখো তো x এর মানটা এখানে আমাদের একটু বুদ্ধি করে বের করতে হবে। ওকে, চলো দেখো বুদ্ধিটা কী, খুব ভালো প্রশ্ন আছে। তাহলে এখানে আমরা x এর মানটা দেখো 1 আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। যে x এর মানটা যদি 1 যদি হয়ে যায়, হ্যাঁ 1 হলে, তাহলে x এর মানটা 1 নিয়ে উভয় পক্ষে তাহলে সমান দেখাতে হবে। মানে x এর মানটা 1 নিতে পারবো কি পারবো না, এখানে চেক করব। দেখো তো, আমরা যদি x এর মানটা 1 নিই, তাহলে আমাদের 5 + √2√6 + 5 মাইনাস, দেখো x এর মানে 1, তো পাওয়ার তো থাকলো না, কিছু পাওয়ার আমরা বসালাম না, 5 - 2√6, এখানে আমাদের 1 বলে পাওয়ার রইল না, ঠিক আছে। দেখো তো এই মানটা কি 10 আসছে, আর এই যে এইদিকে 10 ছিল, তাহলে ওই দিকে আমাদের 10 দেখাতে হবে। দেখো এটা তো কেটে গেলো, দেখো একই আছে, 5 × 5 = 10, দেখো উভয় পক্ষে কিন্তু আমরা 10 পেয়ে গেলাম, তাই না। তাহলে x এর মান কত হওয়া দরকার, 1 হওয়া দরকার। x এর মান 1 হলে উভয় পক্ষে সমান আসছে, তাহলে x এর মান কিন্তু আমাদের কত 1। দেখো অ্যান্সারটা পেয়ে গেলাম, x এর মান কত 1। এইভাবে কিন্তু বুদ্ধি করে x এর মানটা বের করে নিতে হবে। চলো আমরা চলে যাব 5 নম্বর প্রশ্নে। দেখো 5-এর প্রশ্নটা বলেছে আমাদের এখানে, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং কোণ এবিসি 120 ডিগ্রি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হলে এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, প্রশ্নটা তো ভালো প্রশ্ন লাগছে, চলো আমরা ছবিটা তৈরি করা যাক, ঠিক আছে। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো প্রশ্ন দেখা যাচ্ছে এখানে। তোমাদের কিন্তু ভালো করে এই ক্লাসটা, আজকে যে মডেল সেটটা 21 নম্বর, ভালো করে করতে হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে তোমাদের মাধ্যমিকের জন্য। তো চলো দেখো, প্রথমে আমরা ছবিটা যে তৈরি করি, তো আমরা প্রথমে দেখো আগে বৃত্তের ছবিটা তৈরি করে নিই, হ্যাঁ। আচ্ছা, বৃত্তটা আমরা এইভাবে তৈরি করি, একটু বড় করে বৃত্তটা দেখাই তোমাদের। এই যে আমাদের একটি বৃত্ত আছে। এবার এখানে একটি সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তো দেখো সমদ্বিবাহু ত্রিভুজটা আমরা এভাবে তৈরি করছি, এইভাবে আমরা নিলাম, আর এখানে একটা বিন্দু নিয়ে নিলাম এই জায়গায়, এই যে আমাদের, তাহলে এইভাবে এই বাহুটা আর এই বাহুটা,
এই বাহুটাকে আমরা সমান দেখাবো। আচ্ছা, নাম দেখো সমদ্বিবাহু ত্রিভুজ, যার দুটি বাহু সমান আছে। আর এবিসি কোণটা, তাই না, 120 ডিগ্রি করেছে তো, তাহলে এবিসি কোণটা যদি বলি এ, এটা বি নাম দিলাম, এবিসি, এই কোণটা 120 ডিগ্রি হবে। আর এই দুটো বাহু সমান হবে আমাদের, এবি সমান সমান বিসি হবে আমাদের, ঠিক আছে। আর কেন্দ্রবিন্দু আমরা এই জায়গায় কেন্দ্রবিন্দু আছে এখানে, এই যে কেন্দ্রবিন্দু আমরা ও বিন্দু নিয়ে নিলাম। তাহলে দেখো আমাদের এখানে যেটা বলেছে, ওকে, ব্যাসার্ধ 5 সেমি বলে দিয়েছে। আর এবি বাহুর দৈর্ঘ্য, এবি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এখানে আমাদের অঙ্কন প্রয়োজন পড়বে এই অঙ্কটাতে, ঠিক আছে। দেখো অঙ্কনটা আমরা কীভাবে করব, আমরা এই যে দেখো এই যে ওবি ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধগুলো আগে যোগ করা যাক। ব্যাসার্ধ দৈর্ঘ্য দেওয়া আছে না, তাহলে ওবি ব্যাসার্ধ আমরা যোগ করছি। ওবি ব্যাসার্ধ, এখানে ওসি ব্যাসার্ধ আমরা যোগ করলাম, ওএ ব্যাসার্ধ, এই যে ওএ ব্যাসার্ধ আমরা যোগ করে নিলাম। আর এখানে যে ওবি ব্যাসার্ধ ছেদ করেছি, এটা পি বিন্দুতে, এই যে আমরা এটা পি নাম দিয়ে দিলাম। তাহলে এইভাবে আমরা অঙ্কনটা করে নিব। আচ্ছা, তাহলে এবার দেখো তো আমাদের কী দাঁড়াচ্ছে। এবার দেখো আমরা এখানে এই যে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, ত্রিভুজ এই ত্রিভুজটা মানে ত্রিভুজ এ বিপি আর ত্রিভুজ সিবিপি, এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ দেখাবো। চলো আমরা দুটো ত্রিভুজ নিয়ে নিই, ত্রিভুজ এ বিপি ও ত্রিভুজ সিবিপি, তাই না। সর্বসম যে প্রমাণ দেখায়, তো এই দুটো কোণকে সমান দেখাতে পারবো। টোটাল তো 120 ডিগ্রি, তখন আমাদের 60 ডিগ্রি করে হয়ে যাবে, ঠিক আছে। এই কোণটা আমাদের দরকার কোণটা। তো দেখো, তো আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ দেখাতে গেলে সেই দুটো ত্রিভুজ থেকে 3টি শর্ত সমান দেখাতে হবে। 1 নম্বর শর্ত সমান দেখিয়ে দাও। দেখো আমরা দেখাতে পারবো এপি সমান সমান পিসি, মানে এপি বাহু আর পিসি বাহুটা সমান হবে, এপি সমান সমান পিসি। আচ্ছা, তোমরা বলতে পারো স্যার যে এটা কী করে সমান দেখালেন, তাই না, এপি সমান পিসি কী করে বললেন। চলো কারণটা দেখো, কারণটা আমি মুখে বলে দিই। তো কারণটা আমি বলে দিচ্ছি তোমাদের, যে এই যে এসিটা আছে, দেখো এসিটা ব্যাস নয় এইরকম একটি বৃত্তের যে আছে, তাহলে ব্যাস নয় এইরকম বৃত্তের জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা, সেই যেটাকে সমদ্বিখণ্ডিত করে। আমাদের এই ক্লাস 10-এর উপপাদ্য আছে, তুমি জানো। তাহলে যে সমদ্বিখণ্ডিত করবে তার জন্য আমাদের এপি সমান পিসি হবে সেই নিয়ম অনুসারে। দেখো আমরা এটা সমান পেয়ে গেলাম, একটা শর্ত। সেই কারণে কিন্তু লিখে দিবা, কী লিখবা, যে ব্যাস নয় এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা, সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করে, এখানে এসি যে যেটি আছে তাকে সমদ্বিখণ্ডিত করবে, তার জন্য আমাদের এপি সমান পিসি হয়ে যাবে। এই কারণটা তোমরা এখানে লিখে দেবা পাশে। আচ্ছা, এই 2 নম্বর আমরা কি সমান দেখাতে পারবো, এই দুটো ত্রিভুজ থেকে। দেখো সমদ্বিবাহু ত্রিভুজ বলেছিল, এখানে এ বি আর বিসি সমান আছে, তাহলে এ বি বাহু আর বিসি বাহু সমান, এটা প্রশ্ন অনুসারে, এটা লিখে দেবে এখানে প্রশ্ন অনুসারে। 3 নম্বর শর্ত, 3টা শর্ত, ঠিক আছে, 3টা শর্ত দেখাতে হবে। 3 নম্বর শর্ত দেখো, এই যে পিবি বাহুটা আছে, দুটো ত্রিভুজের একই বাহু, তাহলে আমরা পিবি বাহুটাকে আমরা কি বলে দেবো, সাধারণ বাহু। এটা হয়ে গেল আমাদের সাধারণ বাহু। দেখো 3টি শর্ত আমরা দেখে দিলাম। তাহলে 3টি শর্ত দেখালে দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। তখন এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায়, তাহলে আমরা কি পেয়ে যাবো, এই দুটো কোণ সমান পেয়ে যাবো না, এই কোণটা সমান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সর্বসম চিহ্ন তোমরা অতএব দিয়ে লিখে দেবে, এইভাবে দিয়ে দেবা, ঠিক আছে, আমি আর দেখাচ্ছি না। তাহলে সর্বসম যখন অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ দুটি সমান হবে, এই কোণটা সমান, তাহলে দুটো এই যে পুরো কোণটা 120 ডিগ্রি, তাহলে এরা 60 ডিগ্রি করে আছে দুজনই, তাহলে এই কোণটা আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম, ঠিক আছে। শুধু এই কোণটা দরকার, এই কোণটা 60 ডিগ্রি আছে, ওদিকে লিখলাম না। আচ্ছা দেখো, এবার দেখো এই কোণটা যখন 60 ডিগ্রি পেয়ে গেছি, এবার লক্ষ্য করো এই যে ওএটা বৃত্তের ব্যাসার্ধ আর ওবিটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই যে এ ও বি ত্রিভুজটা আছে, তো এই ত্রিভুজের দুটি বাহু সমান, তাহলে এই দুটো বাহু সমান হলে এই কোণটা আর এই কোণটা কী হবে, সমান হবে। তাহলে এই কোণটা 60 ডিগ্রি হলে এই কোণটা কত হবে, 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে এ ও বি ত্রিভুজের দুটি কোণ যখন 60 ডিগ্রি হয়ে গেছে, তার 3 নম্বর কোণটাও কিন্তু 60 ডিগ্রি হবে। দেখো 3টি কোণের যোগফল 180 ডিগ্রি, দেখো এদের যোগফলটা 180 ডিগ্রি পেয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম, দেখো এই যে সমবাহু যে ত্রিভুজটা, দেখো এ ও বি ত্রিভুজের 3টি কোণ যখন সমান, তা ত্রিভুজটা কি সমবাহু ত্রিভুজ, তাহলে এ ও বি ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা, ব্যাসার্ধ দৈর্ঘ্য যে 5 সেমি বলেছে, মানে এই যে ওএটা, দেখো ওএটা 5 সেমি, তাহলে ওএটা 5 সেমি হলে পরে, তাহলে এই যে এ ও বি সমবাহু ত্রিভুজের একটি বাহু যখন 5 সেমি, তার 3টি বাহু দৈর্ঘ্য 5 সেমি হবে, এটাও 5 সেমি, এটাও 5 সেমি। তাহলে এ বি দৈর্ঘ্য দেখো আমরা পেয়ে গেলাম, তাহলে এ বি দৈর্ঘ্য কত পেয়ে গেলাম, 5 সেমি পেয়ে গেলাম।
তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। দেখো এই যে এ বি দৈর্ঘ্য বের করতে বলেছিল, আমরা কত পেলাম 5 সেমি। ওকে, এইভাবে কিন্তু তোমাদের করে নিতে হবে। আমরা চলে যাবো 6 নম্বর প্রশ্নে। দেখো এখানে প্রশ্নটা বলছে ও কিন্তু বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। ও থেকে 10 সেমি দূরত্বের অবস্থিত পি বিন্দু থেকে অঙ্কিত পিটি স্পর্শক হলে পিটির দৈর্ঘ্য কত হবে? আচ্ছা চলো, এটা আমাদের প্রশ্নটা আমরা বুঝবো, আগে ছবিটা তৈরি করে নিই। তো এখানে একটি বৃত্ত বলেছে ও কেন্দ্র বৃত্ত। তাহলে এই যে আমাদের একটি ও কেন্দ্র বৃত্ত, যার কেন্দ্র হচ্ছে আমাদের ও বিন্দু। ব্যাসার্ধ বলে দিয়েছে 6 সেমি। আচ্ছা, ব্যাসার্ধ পরে দেখাচ্ছি আমি। ও থেকে 10 সেমি দূরত্বে, মানে এখান থেকে দূরত্বে, এই যে এখানে আমাদের 10 সেমি দূরত্বে একটা বিন্দু আছে পি বিন্দু। সেই পি বিন্দু থেকে অঙ্কিত একটি স্পর্শক আছে। স্পর্শক আমরা এখানে স্পর্শক দেখে দিলাম। এই দেখো, স্পর্শকের নাম বলে দিয়েছে পিটি। তাহলে এটা আমাদের এখানে টি বিন্দু হবে, এই যে পিটি স্পর্শক। তাহলে পিটি স্পর্শকের দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে। তাহলে এখানে এই যে ওপিটা, এই দূরত্ব বলে দিয়েছে, ও থেকে 10 সেমি দূরত্বে আছে। তাহলে ওপিটা আছে আমাদের 10 সেমি। এই যে ওপিটা আমাদের 10 সেমি। আচ্ছা, এখানে ব্যাসার্ধ যেটা বলেছে না, এই যে 6 সেমি দৈর্ঘ্য, এই যে ওটিটা ব্যাসার্ধ। তো এখানে আমাদের এই যে ওটি, এটা আমাদের কত? 6 সেমি। আচ্ছা, এই যে এখানে দেখাচ্ছি আমি, এটা ওপিটা 10 সেমি, এটা 6 সেমি। তো আমাদের পিটি বের করতে হবে। দেখো পিটি কী করে পাবো? তা এখানে লক্ষ্য করো যে স্পর্শকের উপর কেন্দ্রগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। বৃত্তের কোনো স্পর্শ বিন্দুতে কেন্দ্রগামী ব্যাসার্ধ, সেই বিন্দুতে যদি কেন্দ্রগামী ব্যাসার্ধ পড়ে, তাহলে স্পর্শ বিন্দু এবং কেন্দ্রগামী ব্যাসার্ধ, সেই বিন্দুতে কেন্দ্রগামী যে ব্যাসার্ধটা পরস্পর কী হয়? লম্ব হয়। মানে এই কোণটা হবে 90 ডিগ্রি। তাই না? এটা একটা উপপাদ্য আছে। তাহলে দেখো তো, এটা 90 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এখানে পিওটি যে ত্রিভুজটা, সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজের যখন আমরা দুটো বাহু পেয়ে গেছি, তাহলে পিটিটা পেয়ে যাব। তাহলে দেখো অতিভুজ, এখানে আমাদের দেখো অতিভুজ এটা হবে না, অতিভুজ আমাদের আছে কে? অতিভুজটা আছে এই যে ওপিটা অতিভুজ হবে। মানে যে 90 ডিগ্রির সমকোণীর বিপরীত বাহুটা অতিভুজ হয়। তাহলে আগে আমরা এখানে লিখব ওপি স্কোয়ার সমান সমান, তারপরে আমরা এই যে পিটি স্কোয়ার প্লাস ওটি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি পিটি স্কোয়ার বের করে মানটা, তাহলে ওপি স্কোয়ার মাইনাস ওটিটা এইদিকে নিয়ে আসলে পরে এটা ওটি স্কোয়ার। চলো মান বসাও। ওপি আমাদের 6 স্কোয়ার, আর ওটি দেখো আচ্ছা ওপিটা 6 না, ওপিটা 10 আছে, মিস্টেক করে দিচ্ছি, এটা 10। ওপিটা 10 স্কোয়ার আর ওটি হচ্ছে 6 স্কোয়ার। তাহলে এটা কত হবে? এটা 100, আর এটা হবে 36, এটা বিয়োগ করে এটা পেয়ে যাবে 64। তাহলে পিটি স্কোয়ার যদি 64 হয়, তাহলে পিটি কত পাবা? 64 বর্গমূল 8 পেয়ে যাবা। দেখো আমরা পিটি স্পর্শকের দৈর্ঘ্য আমরা কত পেয়ে গেলাম? 8 সেমি পেয়ে গেলাম। তাহলে আমার অ্যান্সার হয়ে গেছে 8 সেমি। আমরা চলে যাব 7 নম্বর প্রশ্নে। দেখো এখানে এওবি কোণটা 60 ডিগ্রি এবং সিডি 6 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, তাহলে এখানে আমরা দেখো তোমাদের এই ছবিটা তৈরি করে দেখাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে ছবিটা দেখো এইভাবে তোমরা ছবিটা তৈরি করে নিবা। এখানে দেখাই, ওকে। দেখো আমাদের একটি বৃত্ত, তাহলে এখানে দুটি জে দেওয়া আছে। তো তাহলে দেখো আমাদের এখানে এ বি একটি জে আছে, যে এ বি একটি জে, আর সিডি একটি জে আছে, সিডি একটি জে। আর এইভাবে যোগ করব আমরা, আর এইভাবে যোগ করব। আচ্ছা, এখানে আমরা কেন্দ্রবিন্দু, এটা ঠিক আছে, একদম কেন্দ্রবিন্দু। এটা কত? আমরা কেন্দ্রবিন্দুর নাম ও দিয়েছিলাম, এই যে কেন্দ্রবিন্দু। এখানে এওবি কোণটা, এই কোণটা বলেছে 60 ডিগ্রি, ওকে। আর এখানে সিডি দৈর্ঘ্য বলেছে 6 সেমি, সিডি। আচ্ছা, আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ দেখাতে পারবো। কীভাবে সর্বসম প্রমাণ দেখাবো? দেখো সর্বসম প্রমাণ দেখাতে গেলে 3টি শর্ত। দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা আমরা সমান দেখিয়ে দেবো, এটা বিপরীত কোণ। আর এই বাহুর সঙ্গে এই বাহু সমান, 2 নম্বর শর্ত। আর এই বাহুর সঙ্গে এই বাহু সমান। দেখো দুটো ত্রিভুজ থেকে আমরা 3টা শর্ত সমান দেখালাম, তাই এই দুটো ত্রিভুজ কি? সর্বসম। আর এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যাবে, তো সর্বসময় অনুরূপ বাহু সমান, এই যে সিডি আর এবি অনুরূপ বাহু। তাই এই সিডি যদি 6 সেমি হয়, তো এই বিটা কত? 6 সেমি। আচ্ছা, এবার দেখো এই কোণটা যখন 60 ডিগ্রি আছে, তাহলে এই দুটো কোণ কত হবে দেখো তো। তাহলে দেখো লক্ষ্য করো, এখানে ওএ আর ওবি বৃত্তের ব্যাসার্ধ আছে, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই দুটো বাহু তো সমান, এই ওবি ত্রিভুজের। তাহলে এই দুটো বাহু সমান হলে পরে এই দুটো কোণ সমান হবে।
তাহলে এই দুটো কোণ সমান হলে কত ডিগ্রি করে হবে? তো এ যখন 60 ডিগ্রি আছে তাহলে এই দুটো কোণ মিলে 120 ডিগ্রি হবে, আর সমান কোণ আছে তো কত ডিগ্রি করে হবে? 60 ডিগ্রি করে হবে। এই কোণটা 60 ডিগ্রি। তা দেখো তিনটে কোণ যখন 60 ডিগ্রি পেয়ে গেলাম, তো এই যে ত্রিভুজটা এওবি ত্রিভুজটা, তাহলে আমাদের এওবি ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের সব বাহুগুলো সমান। তাহলে দেখো তো এখানে এ বিটা যদি 6 সেমি হয়, তাহলে এখানে আমাদের এই যে ও এটা 6 সেমি আর ও বিটাও 6 সেমি। তাহলে এখানে যে আমাদের বলেছি বৃত্তটির ব্যাসার্ধ, দেখো ও এ বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? 6 সেমি পেয়ে গেলাম না? এই যে 6 সেমি। চলে যাবো আমরা 8 নম্বর প্রশ্নে। দেখো 8 নম্বর প্রশ্নে আমাদের এর মানটা দেওয়া আছে, এর মানটা বের করতে বলেছে। তাহলে এই অঙ্কটা আমাদের সহজে হয়ে যাবে। তাহলে এখানে আমাদের যে সূত্রটা আমাদের একটু কাজে লাগবে। সূত্র কি জানি আমরা? তো লিখব যেহেতু সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা সমান সমান 1, এই যে সূত্রটা, এই সূত্রটা আমাদের এখানে ব্যবহার হবে। দেখো এর মান 1 হয়, তাহলে এটা আমরা দেখো এই যে এ এটা বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুটো আছে মান নির্ণয়ের, একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমরা মাইনাসটা নিচে দেখো এই যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। 2a বলতে সাইন থিতা আর বি বলতে কস থিতা, আর এদিকে তো 1 আছে। আচ্ছা সাইন থিতা আর কস থিতার মান কিন্তু দেওয়া আছে প্রশ্নে হাফ। আমরা এখানে সাইন থিতা মাইনাস কস থিতা তার হোল স্কোয়ার রেখে দিলাম, 2 ইন্টু এর মানটা হাফ দেওয়া আছে, হাফ বসিয়ে দিলাম, 1 2 দিয়ে কেটে যাবে। আচ্ছা তাহলে এখানে সাইন থিতা মাইনাস কস থিতা তার হোল স্কোয়ার। আচ্ছা এখানে দেখো আমাদের এখানে তো 1 বাসলো, এদিকে 1 আছে, তো 1টা এদিকে নিয়ে আসো, -1 1 1 কেটে গেল, তাহলে এর মানটা 0। তাহলে 0 হলে পরে আমরা এখান থেকে দেখো সাইন থিতা কস থিতা সমান সমান কত? এটা 0ই হবে, যেহেতু 0 আছে। কোনো রাশির বর্গের মানটা 0 হলে সেই রাশিটাও আমাদের কী হবে? 0-এর সঙ্গে সমান হয়ে যাবে। তো সাইন থিতা মাইনাস কস থিতার মানটা 0 পেয়ে গেলাম। আমাদের মান কার দরকার? এই যে সাইন থিতা প্লাস কস থিতা মান দরকার। চলো দেখো আমরা এখন লিখব এই যে এখন দিয়ে লিখছি এই যে সাইন থিতা প্লাস কস থিতা, এর বর্গের মানটা আগে বের করে নিই, ঠিক আছে? তো সাইন থিতা প্লাস কস থিতা, এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র আছে, সেই সূত্রটি এখানে অ্যাপ্লাই করবো তোমাদের। দেখো সেটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে সাইন থিতা মাইনাস কস থিতা তার হোল স্কোয়ার প্লাস 4ab, 4 সাইন থিতা আর কস থিতা, ঠিক আছে? আচ্ছা এই যে সূত্রটা, তাহলে এখানে এর মান তো 0, এটা 0 হয়ে গেল, আর 4 সাইন থিতা কস থিতার মানটা 1/2 বসিয়ে দিলাম, এখানে কাটাকাটি করে 2। তা দেখো এটা আমরা কত পেয়ে গেলাম? 2 পেয়ে গেলাম। তাহলে এখানে যদি স্কোয়ারটা উঠিয়ে দিই, তাহলে আমরা দেখো সাইন থিতা প্লাস কস থিতা স্কোয়ার সে দিলে √ওভার চেপে যাবে, প্লাস মানে দিব না, যেহেতু এখানে ধনাত্মক সূক্ষ্মকোণ নিয়ে কাজ হবে, তার জন্য মাইনাসটা ছাড়া হবে। তো আমরা পেয়ে গেলাম দেখো সাইন থিতা প্লাস কস থিতার যে মানটা বের করতে বলেছিল, কত পেলাম আমরা? √2 পেয়ে গেলাম না? এটা কিন্তু আমাদের অ্যান্সার। এবার আমরা চলে আসবো 9 নম্বরের প্রশ্নে। তো দেখো 9 প্রশ্নটা, আচ্ছা আমাদের এখানে যেটা দেওয়া আছে দেখো এই সমীকরণ থেকে আমাদের এর মানটা বের করতে হবে। চলো এটা তো আমাদের সহজে হয়ে যাবে, এখানে পুরো কোণের সূত্রে ব্যবহার হবে। দেখো আচ্ছা এখানে যে sec 5a আছে না, আচ্ছা cosec a প্লাস 36 ডিগ্রি, তাহলে এটাকে যদি আমরা sec দিয়ে লিখি, দেখো sec, তাহলে আমরা এখানটা 90 ডিগ্রি মাইনাস, ঠিক আছে? 90 ডিগ্রি মাইনাস যে থিতা, যেটা এই যে আমাদের কত আছে? 36 ডিগ্রি আছে, 36 ডিগ্রি, এটা আমরা লিখতে পারবো। sec 90 ডিগ্রি মাইনাস থিতা ধরলে পরে এটা কি cosec থিতা চলে আসবে এই মানটা, তাহলে এর জায়গায় আমি কিন্তু এটা লিখতে পারবো। ওকে আচ্ছা তাহলে এবার দেখো তো উভয় দিকে sec ভ্যানিশ করে, তাহলে আমরা অতএব দিয়ে বলতে পারবো যে 5a সমান 90 ডিগ্রি মাইনাস a প্লাস 36 ডিগ্রি, তাহলে এটা সমান করতে পারবো। তো এখান থেকে আমরা এর মানটা পেয়ে যাবো যে 5a, এদিকে মাইনাস a আছে, তো এটা 6a পেয়ে যাবো। আচ্ছা 90 ডিগ্রি, এটা মাইনাস 36 ডিগ্রি হয়ে যাবে, এই যে মাইনাসটা গুণ হবে, মাইনাস 36 ডিগ্রি। তা 90 ডিগ্রি থেকে 36 ডিগ্রি বিয়োগ করবা, এটা বিয়োগ করে পেয়ে যাবা কত? 54 ডিগ্রি পেয়ে যাবা। আর 6 নং 54 ডিগ্রি, তাহলে এর মান কত পেয়ে গেলাম? এর মান পেয়ে গেলাম 9 ডিগ্রি। দেখো এর মানটা বের করতে বলেছিল, এর মান পেয়ে গেলাম 9 ডিগ্রি। 10 নম্বর প্রশ্ন।
দশের প্রশ্ন দেখো কী বলেছে, একটি ঘনকের ভিতরে দীর্ঘতম এই যে 6√3 সেমি দৈর্ঘ্যের একটি দণ্ড রাখা যাবে ঘনকের মধ্যে। তাহলে ঘনকের মধ্যে দীর্ঘতম দণ্ড রাখা মানে কর্ণ বরাবর রাখতে হবে সেই দণ্ডটাকে, মানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে ঘনকের। তো ঘনকটির আয়তন, আচ্ছা ঘনকের যখন কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে ঘনকটি যেহেতু ধারের দৈর্ঘ্য এ ধরে নাও, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র √3 × এ ধারের দৈর্ঘ্য, ঠিক আছে। আচ্ছা তাহলে এটাই মান হচ্ছে আমাদের কত, এই যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য আবার বলে দিয়েছে, এই যে √3 6√3 আমরা সমান করতে পারবো, √3 কেটে দাও, তাহলে দেখো আমরা ধারের দৈর্ঘ্য পেয়ে গেলাম 6 পেয়ে গেলাম। তো ঘনকের ধারের দৈর্ঘ্য যখন পেয়ে গেলাম তো ঘনকের আয়তন পেয়ে যাবো, এই ধারের দৈর্ঘ্যের কিউব, ঠিক আছে। আর 6-এর কিউব ভাঙাবা, 6-এর কিউব ভেঙে তোমরা 216 পেয়ে যাবা। তাহলে ঘনকটির আয়তন 216 ঘন সেমি, এই যে সেমি আছে তার জন্য ঘন সেমি লিখে দেবা। চলে যাবো আমরা 11 নম্বর প্রশ্নে। দেখো 11 নম্বর প্রশ্নটা আমাদের কী বলছে, একটি শঙ্কু আকৃতির জলের ট্যাঙ্কের ভিতরের দিকের ভূমিতলের ব্যাস 21 মিটার এবং তির্যক উচ্চতা দেওয়া আছে এই যে 17.5 মিটার। ট্যাঙ্কটিতে কত ঘনমিটার জল ধরে? এখানেও আমাদের কি ট্যাঙ্কটির আয়তন, ট্যাঙ্কটি আমাদের শঙ্কু আকৃতি আছে, মানে শঙ্কুর আয়তন বের করতে হবে। তো শঙ্কুর আয়তনের সূত্র আমরা জানি 1/3 πr²h। তাহলে আর তো পেয়ে যাবো আমরা এখান থেকে, ব্যাস আছে তো আর পেয়ে যাবো, ব্যাসার্ধ পেয়ে যাবো। তো তির্যক উচ্চতা দেওয়া আছে কিন্তু এইচ দেওয়া নাই, উচ্চতা দেওয়া নাই। তো উচ্চতা মানে এইচের মানটা আমাদের বের করতে হবে। তো দেখো এখানে আমাদের করতে হবে যেটা, এখানে আর কত দেখো, তাহলে আরটা পেয়ে যাবো আমরা এই যে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ 21/2 এত মিটার, আর পেয়ে গেলাম। এবার আমরা কি বের করব, আমরা বের করব উচ্চতা বের করব, তাই না। তো দেখো উচ্চতা আমরা যে পাবো, আচ্ছা এক কাজ করি, এটাকে যদি ভাগ করে নাও, 2 দিয়ে ভাগ করে এটা কত পাবো, এটা 10.5 পেয়ে যাবা। 21-এর অর্ধেক কত 10.5, ওকে। তাহলে এই যে 10.5 ভাগ করে এত মিটার। আচ্ছা তাহলে এখানে এই যে তির্যক উচ্চতা দেওয়া আছে, তাহলে শঙ্কুর দেখো, শঙ্কু তোমাদের যদি আমি ছবিটা দেখাই, এর আগে তোমাদের অনেকবার বলেছি আমি, আবার তোমাদের বলবো। এই যে দেখো শঙ্কুর এই যে এখানে কেন্দ্রবিন্দু, এই যে ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা এল, উচ্চতা এইচ। তাহলে এটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে, যেখানে এটা এ এটা বি নাম দিয়ে দাও। এই যে এ ও বি সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি কোণ, এটা অতিভুজ এল, এটা ভূমি, এটা কি লম্ব। তাহলে সমকোণী ত্রিভুজের ধর্ম, এই যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এখান থেকে এইচ স্কোয়ার মানটা দেখো, এইচ স্কোয়ার সমান সমান হয়ে যাবে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এখানে এল আর তো জানা আছে, তির্যক উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ। তাহলে এল বলতে কত দেখো, এল হচ্ছে আমাদের এই যে দেখো 17.5, তির্যক উচ্চতা হচ্ছে এল। তাহলে এখানে 17.5 তার স্কোয়ার, আর আমরা দেখো বের করলাম 10.5 তার স্কোয়ার। আচ্ছা এটা দেখো এটা বি ধরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করে দেবো। তো চলো দেখো, তাহলে এখানে তাহলে এইচ স্কোয়ার সমান সমান, যদি এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করো, তাহলে 17.5 প্লাস 10.5 ইন্টু 17.5 মাইনাস 10.5, ওকে সমান সমান। এটা যদি যোগ করো, এটা যোগ করে তোমরা পেয়ে যাবা 28 পেয়ে যাবা। আর এটা যদি বিয়োগ করো, এটা বিয়োগ করে তোমরা কিন্তু 7 পেয়ে যাবা, ওকে। দশমিকে যোগ বিয়োগ করে নিবা। আর এখানে দেখো, এখানে এইচের মানটা কত হবে, √, এটাকে আমরা 4 × 7 × 7 দেখো, যে 7 4 28 আর 7টা বসিয়ে দিলাম। তাহলে এইচের মানটা দেখো তো 4-এর বর্গমূল 2 আর 2টো 7-এর জন্য একটা 7। তাহলে এইচের মান কত পেয়ে গেলাম, 14 পেয়ে গেলাম। দেখো এইচের মান পেয়ে গেছি। এবার আমরা শঙ্কুর আয়তন বের করতে পারবো। শঙ্কুর আয়তনের সূত্র, তাহলে দেখো সেই শঙ্কুটিতে যে জল ধরবে সেটা বলেছিল, সেটা কত 1/3 πr²h, তাহলে r²h। চলো মানগুলো বসিয়ে দাও। তাহলে এখানে 1/3 পায়ের মান 22/7, আর বলতে দেখো আর হচ্ছে আমরা 21/2 দিলাম, আর এইচের মান বের করলাম কত 14, এই যে এত ঘন মিটার, ওকে। এটা সরল করে আমাদের অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা এখানে 7 2 14, 2 2 কেটে দাও, আর 3 7 21, ঠিক আছে। এই দেখো তাহলে আমাদের রয়ে গেলো কারা কারা, এখানে রয়ে গেল 22 7, ঠিক আছে, 22 আর 7 রয়ে গেল, ওকে। আর কেউ বেঁচেছে এখানে? আচ্ছা এখানে যেহেতু আমাদের r² আছে, 21/2টা দুবার হবে আমাদের এখানে, ঠিক আছে, একটা ছুটে গেছে 21/2 গুণিত।
তাহলে আমাদের দেখো তো আরও যদি কাটাকাটি করি 2 দিয়ে এই যে 11, তাহলে আমাদের এখানে আছে 11 গুণিত 21 গুণিত 7, এরা বেঁচে আছে। তাহলে 11 7 77 গুণিত 21, আর 21 আর 77 যদি গুণ করো তাহলে গুণ করে পেয়ে যাবা 1617 পেয়ে যাবা, এত ঘনমিটার। আমাদের এখানে যে আর স্কোয়ার বলে আমরা এখানে 21/2টা এই যে আরের মানটা দুবার লিখতে হবে, একবার লিখে দিয়েছিলাম, ঠিক আছে? 21/2 ইন্টু 21/2 হবে। তো এইভাবে সরলটা করে তোমার কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে। ওকে, তো দেখো আমাদের হয়ে গেল 11 নম্বর প্রশ্নটা। এবার আমরা চলে যাবো 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্নে দেখো এই যে রাশিগুলো ঊর্ধ্বক্রমে মানে ছোটো থেকে বড় আকারে সাজানো আছে, আর তাদের মধ্যমা 24 বলে দিয়েছে, তাদের এক্সের মান কত? তাহলে মধ্যমা যখন বলে দিয়েছে আমাদের এখানে লক্ষ্য করো, মধ্যমা বলে দিয়েছে, তাহলে মধ্যমা কত? আর মানগুলো ছোটো থেকে বড় আকারে সাজানো আছে, তাহলে কটা আছে দেখো তো সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9, তাহলে মধ্যেরটা হবে আমাদের মধ্যমা। তাহলে মধ্যে কোনটা হবে? 9টা আছে, তাহলে এদিকে 4 জন বাদ দাও, 1 2 3 4, এই 4টা বাদ দিয়ে দাও। এদিকে 1 2 3 4 এখান থেকে বাদ দিয়ে দাও, মধ্যে গিয়ে থেকে গেল x+4, তাহলে এই যে x+4 মধ্যে আছে না, তো এটাই কিন্তু আমাদের মধ্যমা। আর এই মধ্যমা বলে দিয়েছে 24, তো এটাই সমান সমান 24, এখান থেকে এক্সের মানটা পেয়ে যাবো আমরা। তাহলে দেখো 4টা এদিকে বিয়োগ হয়ে কত হয়ে যাবে? 24 থেকে 4 বিয়োগ হয়ে 20, এক্সের মান আমরা পেয়ে গেলাম 20। এটা কিন্তু আমাদের অ্যান্সার, এক্সের মান। এরপর আমাদের বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি আগের ক্লাসগুলোতে, তোমরা আগের ক্লাসগুলো দেখো, তোমরা বুঝতে পারবো আমি বড় প্রশ্নগুলো নিয়ে কী বলেছি। ওকে, তো এই ছিল আমাদের আজকের ক্লাসের প্রশ্নগুলো। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তো অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। পরবর্তী ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি চলে আসবে। তোমরা সবাই ভালো থাকো।